আমার স্বামী ৩ বার বিয়ে করেছেন, আর আমি তার জীবনের তৃতীয় পক্ষের স্ত্রী। গল্পটা শুরু হয়েছিল খুব নিরীহ এক সুরে, অথচ তখনও বুঝিনি আমার জন্য ঠিক কি অপেক্ষা করে আছে। নিজের ইচ্ছের বিরুদ্ধে এক অদ্ভুত চাপে পড়ে রাজি হয়েছিলাম এই বিয়েতে, যাকে ভালোবেসেছিলাম প্রাণপণে, যার হাত ধরে দূরে কোথাও হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম, তাকে আমার নিজের বাবাই মেরে ফেলেছিল ভালোবাসার অপরাধে। আর তারপর সব আশা ভেঙে, স্বপ্ন চূর্ণ করে আমি কেবল মরে যাবার জন্যই বাঁচতে চেয়েছি। বিয়ের পর আমাকে নিয়ে আসা হলো এক বিশাল রাজমহলে। মহলটা অপূর্ব সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের গায়ে অদৃশ্য এক হিমেল শীতলতা লেগে আছে। সবকিছু অচেনা, অজানা, তবু দৃষ্টিনন্দন। প্রথম দেখায় আমারও তাই মনে হয়েছিল। শুধু প্রথম দেখায়। স্বামী আমাকে প্রথম যে সারপ্রাইজটি দিলেন তা হলো বড় সতীনকে নিয়ে এই রাজমহলের একই ছাদের নিচে বসবাস করার নির্দেশ। ভাবলাম, ঠিক আছে, মানিয়ে নেব। এই জীবনে এত কিছু যখন সহ্য করেছি, আরেকটা তিক্ততা হয়তো গিলে ফেলা যাবে। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেল এক রাতে। তৃতীয় তলার নির্জন দিকটায় ঠিক তখনই ভেসে এলো একটা প্রচন্ড চিৎকার। তারপর দেখা গেল এক ঝলক ছায়ামূর্তি। সেই এক মুহূর্তে ভিতরের সব হিসেব গুছিয়ে রাখা ছকগুলো ভেঙে পড়ল। আর ঠিক সেদিনই প্রথম শুনলাম ভাঙা মন্দিরের নাম। ওই মন্দিরে কি আছে জানতে উৎসুক হয়ে উঠলাম আমি। আর সেই কৌতূহলের বিনিময়ে পেয়েছি অসংখ্য লাঞ্ছনা, অপমান এবং নির্দয় প্রহার। তবুও রহস্যের সেই গন্ধ আমার পিছু ছাড়েনি। মনের ভেতরে কুটকুট করে কামড়ে খায় অদেখা প্রশ্নের পোকা। আমি জানতে চাই, ওই ভাঙা মন্দিরে কি আছে, কি ছিল, আর আমার স্বামী দ্বিতীয় পক্ষের স্ত্রী, তার শেষ পরিণতি কি হয়েছিল। ঠিক তখনই জানতে পারলাম আমি আর একা নই। আমার ভেতরে কেউ একজন এসেছে, যার অস্তিত্ব স্পর্শ করার অধিকার কেবল তারই, যাকে আমি পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ঘৃণা করি। হয়তো আমাকে থেমে যেতে হয়েছিল, নিজের জন্য নয়, ওর জন্যে। কিন্তু থেমে যাওয়া মানে হার মানা নয়। আমি প্রতিজ্ঞা করেছি, এই রহস্যের গভীরতম প্রান্তে গিয়ে একদিন আমি দাঁড়াবই। আমি পারুলতা বংশী। এখন থেকে যা বলবো তা শুধু গল্প নয়, প্রতিটি শব্দের সাথে সাথে আপনাদের হৃদয়ও দৌড়ে উঠবে আতঙ্কের রক্তিম স্পন্দন। আজ সকাল থেকেই বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি নয়, একেবারে সব ভাসিয়ে নেওয়া বৃষ্টি। ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। পারুল কিছুদিন আগেও এই শব্দটা কোনো একটা উপন্যাসের বইতে পড়েছিল, কিন্তু এই মুহূর্তে কিছুতেই সেই বইয়ের নামটা মনে করতে পারছে না সে। এই হচ্ছে এক জ্বালা। আজকাল কেমন ভুলও মনে হয়েছে তার। সব ভুলে যায়, দরকারি অদরকারি। দেখা গেল উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন, পরে আর সেটা মনেই রইল না। উনি এসে জিজ্ঞেস করলে পারুল ফ্যাল ফ্যাল করে চেয়ে ভাবে, আরে, এটা আবার কখন বলল। তাই দেখে সৌরভ ভ্রু কুঁচকে বলেন, আবার ভুলে গেছ? পারুল লজ্জায় বাঁচে না। ভরা পেট পারুলের। দিনগুলি কাটে শুয়ে বসি। সকাল বিকেলে নিয়ম করে হাঁটতে বের হতে হয়। তবে নিয়মটা আমিনা বেগমই করে দিয়েছেন। কঠোরভাবে বলেছেন, এভাবে সারাদিন শুয়ে বসে থেকে অলসতাকে গায়ে জায়গা দিও না। আর হাঁটাচলা করলে আমার নাতির জন্যই ভালো হয়। এখন থেকে নিয়ম করে হাঁটবে ছোট বৌমা। আর বড় বৌমা, তুমি কিন্তু এদিকে নজর রাখবে, ও যেন ফাঁকি না দেয়। দিন দিন অলস হচ্ছে। কাকলিও নজর রাখছে। ওর সঙ্গে পারুলের সম্পর্কটা এখনো পুরো স্বাভাবিক নয়। কেউ কারো সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলে না, বিশেষ করে কাকলি। পারে তো দূরে দূরেই থাকে, না পারতে কাছে আসে। প্রথমে একটু খারাপ লাগলো, এখন মাথা কামায় না পারুলো। এখানে তার কি দোষ বুঝে আসে না। কাকলির ব্যবহার দেখলে প্রতিবার নিজেকে ছোট মনে হয়।
অপরাধী মনোভাব জাগে। অথচ পারুল কি যেচে পড়ে তার স্বামীর সঙ্গে এসেছে নাকি? এই সহজ বিষয়টা সে কেন বোঝে না? তবে সৌরভের সঙ্গে সম্পর্কটা বেশ স্বাভাবিক হয়েছে পারুলের। এর মূল ক্রেডিটটা সৌরভকেই দিতে হয়। প্রতিনিয়ত চেষ্টা করে গেছে পারুলের সঙ্গে সবটা মিটিয়ে নিয়ে সুন্দরভাবে থাকার জন্যে। পানির সংস্পর্শে এলে বরফ একসময় গলতে শুরু করে। সময়ের পরিক্রমায় পারুলের জন্য সৌরভ যতই পানি হয়েছে, পারুলও ধীরে ধীরে তার শক্ত খোলস জমানো অভিমান গলাতে শুরু করেছে। মিশে যেতে চেয়েছে সংসারে, মন দিয়েছে। আজকাল আগত সন্তানটির ভবিষ্যৎ ছাড়া পারতপক্ষে আর কিছুই তার মস্তিষ্কে খেলা করে না। অনন্তদাকে দেখে না কতগুলো মাস। মানুষটা হঠাৎ করে হারিয়ে গেল। যত এই মহলের একজন হয়ে উঠেছে পারুল, ততই মানুষটা তার থেকে দূরে সরে গেছে। হয়তো অভিমানে নিজেকে গুটিয়ে নিয়েছে। যদি তার ঠিকানা জানতো, তবে চলে যেত পারুল, সব অভিমান ভুলিয়ে ফিরিয়ে আনতো। কিন্তু মৃত মানুষদের তো কোনো ঠিকানা হয় না। তাই না চাইতো মনের এক কোণে অনন্তের নামে সমাধি গড়ে উঠেছে। সে কথা মনে পড়লে এখন কেবল একটা হাওয়ায় মেশানো দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বেরিয়ে আসে না হৃদয়ের গভীরতম কুঠুরি থেকে। নিজেকে ব্যস্ত রাখে পারুল। বসে বসে কাঁথা সেলাই দিন যায় তার। যখন ভালো লাগে উঠে হাঁটাহাঁটি করে এদিক সেদিক। কখনো রান্নার তদারকি করে, কখনো বা মহলের কোথায় কোন ধুলো জমে আছে, ময়লা হয়েছে, সেগুলো হুকুম দিয়ে দিয়ে পরিষ্কার করায়। আমিনা বেগম পারুলের ওপর যথেষ্ট সন্তুষ্ট। তাই তিনি ভাবেন বাচ্চার টানে সংসারে মন বসেছে মেয়েটার। অথচ পারুল জানে প্রশ্ন পোকাদের কামড় থেকে বাঁচতে এই পদ্ধতি অবলম্বন করা। এই এত শত ব্যস্ততার ভিড়ও মাঝে মাঝে হঠাৎই থমকে যায় পারুল। দোতলার করিডোর থেকে আনমনে চেয়ে থাকে দূরে ভাঙা মন্দিরের পুরো প্রাচীরের দিকে। কখনো সখনো আর চোখে তাকায় তিনতলায়ও, খোঁজে কিছু একটা, দেখতে চায় কাউকে, কিন্তু কিছুরই দেখা মেলে না। অতপর মনকে শাসায় পারুল, বকে ঝোঁকে স্থির করে নিজেকে। ওইসব নিয়ে মাথা ঘামাবে না আর। প্রতিজ্ঞা করে নতুন ভাবে। কিন্তু রহস্য তার রন্ধ্রে মিশে যায় একবার। তার পিছু ছেড়ে চলে যাওয়া এতই সহজ কি? কাকলি ঘরে ঢুকে, হাতে মোটা মোটা 3টে কাঁথা। পারুল বই পড়ছিল একটা। তাকে ঢুকতে দেখে তা সরিয়ে সোজা হয়ে বসে। কাকলি কাঁথাগুলি বিছানার ওপর রেখে গম্ভীর স্বরে বলে, আম্মা পাঠালেন। এগুলো দিয়ে আমি কি করব? বাবুর জন্মের সময় দরকার হবে নাকি? ও, এই ট্রাঙ্কের ওপর রাখলাম। আচ্ছা। কাকলি কাজ সেরে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই পারুল ডেকে থামালো তাকে। কাকলি বলল, কিছু লাগবে? পারুল কাছে ডাকলো, এদিকে এসে বসেন না বুবু। কিছু লাগলে বলো। না, আমার কিছু লাগবে না। আপনি এখানে এসে বসেন, আপনার সাথে 2টা কথা বলি। একবার ভাবলো কাকলি ব্যস্ততা দেখিয়ে চলে যাবে, কিন্তু পারুলের চোখ মুখ দেখে অগত্যা তাকে বসতে হলো। কেন যেন পারুলকে ইদানিং খুব মায়াবী লাগে। শরীর ভারী হয়েছে, চেহারা ফুলেছে, সেই সঙ্গে বেড়েছে গায়ের রঙও। আগের চেয়েও বেশি উজ্জ্বল লাগে তাকে, যেন নূরের দ্যুতি ছড়িয়েছে। আবার একটা চাপা কষ্টও লাগে কাকুলির। বিধাতা চাইলে ওর জায়গায় সেও থাকতে পারত তো। কাকুলি বসলে পরে পারুল একটা বই এগিয়ে দিল তার দিকে। কাকুলি অবাক হলো। পারুল বলল, এই বইটা আপনি পড়ে দেখবেন, আপনার ভালো লাগবে। কাকুলি চোখ বুলিয়ে দেখল। মলাটের ওপর বড় বড় গাঢ় অক্ষরে ছাপা পথের পাঁচালী। সে বলল, আমি তো বই পড়ি না। তবু এটা পড়ে দেখবেন বুবু। বইটার উপসংহার বেশ গভীর। বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে। তাই আমার জীবন যেমন আছে ভালো আছে, বদলানোর কিছু নেই। ওটাকে ঠেলে কাকলি উঠে দাঁড়ালো। পারুল বলল, প্রয়োজন আছে। আপনি ভীষণ আত্মসম্মানহীন একজন মানুষ। আপনার ভেতর নিজের জন্য কোনো সম্মান নেই, শ্রদ্ধা নেই। আপনি নিজেও ভুলভাবে আছেন, আর সবাইকে ভুলই বোঝেন। হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলবে পারুল। কাকলি ভাবতেই পারেনি।
চোখ বড় বড় করে ক্ষণকাল তাকিয়ে রেগে গেল সে। উষ্মা কণ্ঠে বলল, কি বললে তুমি? আমার নিজের প্রতি কোনো সম্মান নেই? সব সম্মান শ্রদ্ধার ঠেকা তোমার একার কাঁধে? আপনার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতো তাহলে আপনি ওনাকে বেঁধে রাখতে পারতেন যেভাবেই হোক। একটা সন্তান কখনোই সবকিছু হয় না। তারপরও উনি আপনাকে ফেলে দুইবার দুইজন নারীকে তার শয্যা সঙ্গিনী বানিয়েছেন। এসব জেনেও আপনি কি সুন্দর মেনে নিয়ে সংসার করছেন? এগুলোকে নিজের প্রতি অবিচার করা বলে, বুঝছেন? আর আমাকেও ভুল বোঝেন। দেখলে মুখটাকে কালো করে রাখেন, পারেন না আমায় কামড়ে দেন। এত বিদ্বেষ জমা আপনার মনে আমার জন্য। আমি তো এই সন্তানটা জন্ম দিতে গিয়ে মরেও যেতে পারি। তখন তখন তো এই সন্তান, এই সংসার সব আপনারই থাকবে। সেটা ভেবেও তো একটু ভালো করে কথা বলে মানুষ, তাই না? কিন্তু আপনি সবসময় আমার সঙ্গে এমন আচরণ করেন যেন আমি যেচে পড়ে আপনার ঘর ভেঙে দিয়েছি। অথচ আমি শুনেছি ঝর্ণার সঙ্গে আপনার ভালোই মিল ছিল। তাহলে আমার সাথে এরকম আচরণ কেন? বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল কাকলি। পারুলের কথার যুক্তিগুলো ওর চোখে পড়ল না। বুঝলো কেবল অহেতুক পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া বাঁধানো সৃষ্টি করছে সে। কাকলিকে থমকাতে দেখে পারুল দ্বিগুণ উৎসাহের সঙ্গে বলতে লাগলো, উনি আমায় অনেক মহব্বত করেন, আপনাকে করেন না। এটাও কি আমার দোষ? আমি ওনাকে শিখিয়ে পড়িয়ে দেই? উনি কি বাচ্চা? ওনার নিজের বিবেক বুদ্ধি নেই? আপনি ওনার সঙ্গে পারেন না কিচ্ছু। সব ঝাল এসে মেটান আমার ওপরে। আমার থেকে সরে সরে থাকেন, ভালো করে দুইটা কথা বলেন না। দেখলে চোখ মুখ কুঁচকে কালো করে রাখেন। আমার নিজেকে কতটা ছোট মনে হয় জানেন? এইসব আপনি তার সাথে করেন যে আপনাকে সরিয়ে আমাকে এনেছে। অহেতুক আমার সঙ্গে করে কি লাভ? এতে না আপনার মনে জ্বালা মিটছে, আর না আমার এইসব দেখতে ভালো লাগছে। বরং আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব, ঝামেলা। অথচ আজ যদি আমার কিছু হয়ে যায়, ওকে দেখবে কে? আপনিই তো। ওকে মায়ের মমতা দেবে কে? আপনিই তো। ওকে বড় করবে কে? আপনিই তো। পারুল থেমে দম টেনে নেয়। অনেক দিনে জমানো ক্ষোভগুলো কথা হয়ে ফুটে উঠেছে আজ। আরো অনেক অনেক কিছু শোনাতে ইচ্ছে করছে কাকুলিকে, কিন্তু আর কিছু বলতে পারল না পারুল। শরীর খারাপ লাগছে তার। হঠাৎ করে নিঃশ্বাস ভারী হয়ে উঠল। মাথাটা কেমন যেন ভো ভো করে ঘুরে উঠছে। পারুল একটা হাত বাড়িয়ে জানালার গ্রিল চেপে ধরতেই কাকলি সম্বিত ফিরে পেল। ছুটে এলো তড়িঘড়ি। কি হলো? কি হলো পারুল? শরীর খারাপ লাগছে? পারুলকে ধরে বিছানায় শুইয়ে দিল সে। পারুল চোখ জোড়া বুজে রয়েছে। তলপেটে একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। ভেতরটা যেন ভেঙে চুরে এক্ষুনি পড়ে যাবে। পারুল কাকুলির হাতখানা শক্ত করে চেপে ধরে। অস্ফুটে বলে, ওনাকে ডাকেন। এখন? কি লাগবে আমাকে বলো। ওনাকে ডাকেন বুবু। কাকুলি দ্বিধান্বিত হয়েই সৌরভকে ডাকতে ছুটে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পারুলের কাঁপতে থাকা নিঃশ্বাস এসে ধাক্কা খাচ্ছে সৌরভের উষ্ণ কাঁধে। সেই স্পর্শে যেন ধীরে ধীরে ভিতরটা কাঁপতে শুরু করলো সৌরভের। 37 বছরের জীবনে অসংখ্য সম্পর্ক, অসংখ্য শরীরের উষ্ণতা তিনি ছুঁয়েছেন। কিন্তু আজকের এই অনুভূতি তার কাছে ভীষণ অচেনা, অজানা, আতঙ্কের মতো পবিত্র। যেন এইমাত্র প্রথমবার তিনি সত্যিকারও ভালোবাসা ছুঁয়ে দেখলেন। পারুলের দুহাত শক্ত করে জড়িয়ে আছে তার বুকে। আজ পারুল যেন পুরোটাই নিজেকে সঁপে দিয়েছে তার আঁচল ভরে। চোখ বন্ধ করে কাঁপতে থাকা সেই মেয়েটার নিঃশ্বাসে এমন এক অসহায় যন্ত্রণার সুর, যা শুনে সৌরভের বুকটা হঠাৎ হালকা কেঁপে উঠল। সৌরভ ধীর গভীর গলায় ফিসফিস করে বললেন, বড্ড ব্যথা করছে? পারুলের চোখ তখনও বন্ধ। ঠোঁট কাঁপল সামান্য। অস্পষ্ট ক্লান্ত গলায় বলল কেবল, বড্ড। সৌরভ হতভম্বের মতো তাকিয়ে রইল তার মুখের দিকে। তার নিজের কণ্ঠ কেঁপে উঠল অজান্তে, ডাক্তারানী? আপনি থাকুন, আমার ব্যথা কমে যাবে আপনাতেই।
এই ছোট্ট নরম বাক্য যেন ঝড়ের মতো আঘাত করলো সৌরভের ভেতরটায়। মনে হলো কেউ খুব শান্ত হাতে তার বুকের গভীরে গরম আলো জ্বেলে দিল। সে আর দেরি করলো না। সব দ্বিধা, সব জেদ, সব অহং এক মুহূর্তে ভেঙে ভেঙে গুড়িয়ে গেল। সে আরো শক্ত করে জড়িয়ে ধরলো পারুলের হাত দুটো, ঠিক যেন পৃথিবীতে এখন তার প্রাণ ভরসার একমাত্র ঠিকানাই এই কাঁপতে থাকা দুই হাত। নরম স্নিগ্ধতায় মোরা মুহূর্তগুলো যেন ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। দুজনেই যেন মুখস্থ করে ফেলেছে অপরজনের নিঃশ্বাসের ওঠানামা। সব দূরত্ব, সব সংকোচ আজ কোথায় মিলিয়ে গেল কে জানে। শুধু দুজনের নীরব ঘনিষ্ঠতা ছাড়া আর কিছুই নেই মাঝখানে। বৃষ্টিও যেন নরম স্নিগ্ধতায় মোরা মুহূর্তগুলো যেন ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। দুজনেই যেন মুখস্থ করে ফেলেছে অপরজনের নিঃশ্বাসের ওঠানামা। সব দূরত্ব, সব সংকোচ আজ কোথায় মিলিয়ে গেল কে জানে। শুধু দুজনের নীরব ঘনিষ্ঠতা ছাড়া আর কিছুই নেই মাঝখানে। বৃষ্টিও কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল, হয়তো টুপ টুপ করে ঝরতে ঝরতে ক্লান্ত হয়ে পড়েছিল সে। কিন্তু আবার নতুন উদ্যমে শুরু হয়েছে তার পথ পথ শব্দের খেলা। জানালার কপাটে টুপটাপ শব্দ তুলে। বাইরে আবহাওয়া ক্রমশ শীতল হয়ে উঠছে, কিন্তু এই শীতলতার ভেতরও মানুষটার বুকে লুকানো উষ্ণতা অদ্ভুত এক শান্তি দিচ্ছে পারুলকে। সে নিজের অজান্তে একটু আরো কাছে সরে আসে। সৌরভ চোখ বোঝা অবস্থা থেকেই নরম কণ্ঠে জিজ্ঞেস করেন, এখনো ব্যথা করছে? পারুলও বোঝা চোখে জবাব দিল, আগের মতো নেই। তোমায় শহরে নিয়ে যাব পারু, ভালো ডাক্তার দেখাবো। এমন হুটহাট ব্যথা ওঠে কেন? কিছু লাগবে না, এই সময় এরকম হবেই। আম্মা বলেছে তো, ভয় নেই। তারপরও সৌরভকে পুরো বাক্য শেষ করতে দিল না সে। মাঝখানে বলে উঠল, আপনি আমার অনেক যত্ন করেন আজকাল, খেয়াল রাখেন। আপনার কাছে আমি দামি? ক্ষণকাল চুপ হয়ে থেকে সৌরভ আস্তে করে বললেন, খুব। পারুল চোখ মেলে তাকালো। নড়ে চড়ে উঠতেই সৌরভও চোখ মেললেন। দুজনের চোখে চোখ রাখে। ওভাবে থেকেই পারুল বলে, তাহলে আমায় কথা দিন, যদি আমার কিছু হয়ে যায় আপনি এই সন্তানের জন্য দ্বিতীয় কোনো মায়ের ব্যবস্থা করবেন না, বরং ওকে তুলে দিবেন বুবুর হাতে। বুবুই হবে ওর মা, আর আপনি ওর বাবা। আপনাদের ভেতর আর কোনো দিন কেউ আসবে না। সৌরভ হতচকিত হলেন, বিব্রত স্বরে বললেন, এসব কি বলো পারু? তোমার কি হবে? হতে কতক্ষণ? হায়াত মৌত সব আল্লাহর হাতে। তিনি যদি আমায় এই অবস্থায় নিয়ে যেতে চান তো নিবেনি, কার সাধ্যি আমায় ধরে রাখার। কিন্তু আমি চলে যাওয়ার পর আপনি আর কোনোদিন কাউকে এই মহলের রানী করে আনবেন না। আপনার শুরু কার থেকে জানি না, তবে শেষটা আমায় ঘিরে হোক। ভ্রু সোজা করলেন সৌরভ, মৃদু হাসলেন তিনি। মজার ছলে বললেন, করলেও বাকি, তুমি তো আর দেখবে না, নাকি ভূত হয়ে ঘাড়ে ঝুলে থাকবে? ভ্রু কুঁচকে গেল পারুলের। পর মুহূর্তে হেসে ফেলল সেও। না, ভূত হব না, দেখবো না, কিন্তু রোজ হাসরে আমাদের আবার যখন দেখা হবে আমি আপনাকে চিনতেই চাইবো না। বলবো, এই বেয়াদব লোককে আমি চিনি না। কি বললে, আমি বেয়াদব? পারুল দুষ্ট স্বরে বলে ওঠে, হো। সৌরভ সঙ্গে সঙ্গে একটা কাজ করে বসলেন। আকস্মিক পারুলকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে উঠে বসলেন। ঘটনাটা এত দ্রুত ঘটল যে পারুলের বুঝতে সময় লাগলো। তারপর প্রায় ঘুঙিয়ে উঠে বলল, কি হলো, আপনি রাগ করলেন? গম্ভীর হয়ে উঠেছে সৌরভের চোখ মুখ। কণ্ঠ ভার যুক্ত করে বললেন তিনি, এই নামে আমায় কখনো ডাকবে না, এমনকি আমার সামনে উচ্চারণও করবে না, মজা হিসেবেও না। কোন নামে? আমি তো শুধু বেয়াদব। পারু, এই শব্দটাই আমি শুনতে চাইছি না, আর কোনোদিন শুনতে হবেও না আশা করি। পারুল উত্তর দিল না।
অবাক চোখে কেবল চেয়ে রইল সৌরভের দিকে। সেই দৃষ্টি কোনো প্রশ্ন লেপে রয়েছে তা বুঝতে অসুবিধা হলো না সৌরভের। চুপচাপ বেরিয়ে গেলেন তিনি। বর্ষার নরম বৃষ্টি খানিকটা থেমে এসেছে মাত্র। আকাশে এখনো ভেজা মেঘের কুঁচকে থাকা ভাঁজ। সন্ধ্যার আলো অনেকক্ষণ আগে নিভে গেছে। চারদিক জুড়ে অদ্ভুত এক বিষণ্ণ আলস্য ছড়িয়ে। মহলের বারান্দায় শুরু হয়েছে দরজা বন্ধের টুংটাং শব্দ। সবাই যেন অদৃশ্য কোনো নিয়ম মেনে রাতের খাবার তাড়াতাড়ি সেরে নিজেদের কক্ষে গুটিয়ে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। এই আলস্য মাখা নির্জনতার মাঝে আচমকা উঠোনের ফটকে কারো পায়ের শব্দ। যেন অনাহুত কোনো অতিথি নিঃশব্দে এসে দাঁড়ালো দরজার পাশে। প্রথমে কেউ ঠিক টের পেল না, কিন্তু বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা পারুল যখন চোখ তুলে তাকালো, ঠিক তখনই তার বুকটা কেঁপে উঠল চমকে। মুশফিক! এই অবেলায়, এই অদ্ভুত ঘন সময়টায় সে এখানে? তার শরীর ভেজা, চুলের গোড়া বেয়ে পানি টুপ করে গড়িয়ে পড়ছে। শার্টের হাতা মুঠো করে চেপে ধরে সে পানি চিপে ফেলল এক ঝটকায়। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো পারুলের দিকে। দুজনের মাঝখানে তখন শুধু ভেজা বাতাস আর বৃষ্টির পরের কাঁচা গন্ধ। শব্দহীন একটা প্রশ্ন জমে রইল চারপাশে। এ সময়, এই ভিজে সন্ধ্যায় মুশফিকের এখানে আসার কারণ কি? সবচেয়ে বেশি অবাক হলেন আমিনা বেগম নিজে। তবে সৌরভের ভেতর তেমন হেলদোল দেখা গেল না। কাকলি বরং খুশি মুশফিককে পেয়ে। সেই ছুটে ছুটে গামছা নিয়ে এলো, গরম পানি বসালো, রাতের খাবারে 2-1 পদ বাড়তি করার আয়োজন করলো। আমিনা বেগম বিরক্ত হলেন বটে, তবে কিছু বললেন না। শত হোক সুমিতের শালা মুশফিক এবারের অতিথি, তার সঙ্গে কালো মুখ করা যায় না। মুশফিক একেবারে গোসল করেই নিল। সাথের ব্যাগটা ভিজে চুপচুপে হয়ে যাওয়ায় তার ব্যবহার্য সব জামা কাপড়ও ভিজে একসা। তাই বাধ্য হয়ে সৌরভের একটা ঢিলে পায়জামা আর পাঞ্জাবিতে মানিয়ে নিতে হলো তাকে। কাকলি অবশ্য আশ্বাস দিয়েছে কাল দিনের ভেতর সব জামা কাপড় শুকিয়ে প্রস্তুত করে ফেলবে। এসব নিয়ে মুশফিকের যদিও মাথা ব্যথা নেই, তবু খানিকটা খুশি হলো সে। এই একটা মানুষ তাকে সাদরে আপ্যায়ন জানালো। মুশফিক বোঝে সবকিছুই। রাতের খাবারে বেশ কয়েক পদ করা হয়েছে। এরই মধ্যে গরুর গোস্তের ঝাল ভুনা, ডিমের পাতলা ঝোল, আচারের তেলে বেগুন ভাজা, টাকি মাছের ভর্তা, এক কোণে একটা পিরিচের ডিম ভাজাও দেখলো মুশফিক। কুচি কুচি করা আলু দিয়েছে সঙ্গে। এটা ওর সবচেয়ে পছন্দের পদ। ওটা হলে আর কিছু লাগে না। এক পাশে আছে পছন্দের টমেটো কাঁচামরিচের ঝাল সালাদও। মুশফিক ভীষণ খুশি হলো। কাকলি ঠিক ঠিক ওর পছন্দের খাবারগুলি মনে রেখে এই অল্প সময়ের ভেতর আয়োজন করে ফেলেছে, একদম বড় আপার মতো। মুশফিক মেয়েকে রাগ দেখিয়ে বলল, এত কিছুর কি দরকার ছিল? আমায় শুধু ডিম ভাজা দিলে দিব্যি খেতে পারতাম। বারে, আমার ভাই এসেছে এতদিন পর, আর আমি তার জন্য এইটুকুও করব না? তাই কি হয় নাকি? এখানে আসা নিয়ে বড় আপা ভীষণ দুশ্চিন্তা করছিলেন আমায় কে দেখবে। খাওয়া শেষে কলে জানিয়ে দেব। এখানে তারই মতো আমার আরেকটি বোন আছে, যে কিনা আমার খেয়াল রাখতে প্রস্তুত সর্বদা। কাকলির চোখ ভরে এলো। তারও একটা ভাই ছিল, খুব ছোটবেলায় কলেরা হয়ে মরেছিল শেষে। সেই ভাইটির সঙ্গে 1 যুগ সময়েরও বেশি স্মৃতি যত্ন করে পুষে রেখেছে কাকলি। মাঝে মাঝে মুশফিককে দেখলে তার কথাই মনে পড়ে তার। বেঁচে থাকলে ওর মতোই হতো। কাকলি হাত চালিয়ে এটা ওটা ওর পাতে তুলে দিতে লাগলো। মুশফিকও খাওয়া শুরু করলো প্রবল আগ্রহে। এত দূর পাড়ি দিয়ে এসে এই বৃষ্টিতে ভিজে পুড়ে খিদেটা ওরও ভালো করে চেপে বসেছে। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটুক করে কথা চালাতে লাগলো 2 ভাই বোন।
বড় ভাবি কেমন আছে? জিজ্ঞেস করলো কাকলি। মুশফিক বলল, আছে ভালোই, তবে একটু অসুস্থ। ও মা, কি হলো? বাথরুমে পিছলে পড়ে কোমরে ব্যথা পেয়েছে। তারপর থেকে চলতে ফিরতে সমস্যা হয়। ভয় নেই, ভালো ডাক্তার দেখিয়েছি আমি। নিয়মিত ওষুধ খেলে আর কিছু ব্যায়াম করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সে ওষুধ খেলে তো? কাকলি মৃদু হাসে। বড় ভাবির ওষুধে কি যে অনীহা, সে কি আর আমি জানি না। আগে যখন একসঙ্গে থাকতাম, তার জ্বর হলেই আমায় বলতো, কাকলি আমার নাম করে দুটো ট্যাবলেট গেল দেখি, তারপর আমার হাত ধরে বসে থাক, তাইলেই তোর ওষুধ আমার ভেতর চলে আসবে। একথা শুনে মুশফিকও হাসি থামাতে পারে না। দুজনে মিলে হেসে চলে। ঠিক তখনই আমিনা বেগম এসে একটা চেয়ার টেনে বসেন। দুজনই হাসি থামিয়ে একটু জড়সড় হয়ে পড়ে। আমিনা বেগম এক নজর কাকলির দিকে চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন, মুশফিককে উদ্দেশ্য করে। কি খবর ওদিকের? সব ভালো? মুশফিক মাথা কাত করে, জি খালাম্মা, সবাই ভালো আছে। জান্নাতের পরীক্ষা কেমন হয়েছে? রেজাল্টও দিয়েছে খালাম্মা, আলহামদুলিল্লাহ, ভালো করেছে। ভালো ভালো। মেয়ে মানুষের পড়াশোনার ব্যাপারে আমার কখনোই দ্বিমত ছিল না। আমার আব্বা আমাদের 3 বোনকে সেই সময় পড়াশোনা করিয়ে গেছেন, যখন কিনা মেয়েদের 7-8 বছরেই ধরে বিয়ে দিয়ে দেওয়া হতো। অথচ আমার আব্বার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। তার কাছে ছেলেও যা, মেয়েও তাই ছিল। তিনি কখনোই আমাদেরকে অবহেলিত করেননি। সবসময় বলতেন, মানুষ শেখে ঘর থেকে। সেই ঘরে যদি শিক্ষার আলো না থাকে, তবে শিখবেটা কি? আপনার আব্বা মহান ছিলেন, তার ধ্যান ধারণাও অনেক আলাদা ছিল। বড় আপা অনেক গল্প করতেন আপনার বাবা সম্পর্কে। আমি তার থেকে অনেক কিছুই শুনেছি। হুম। বড় বৌমা যখন এ বাড়ির বউ হয়ে এসেছিল, তখন আমার বাবা জীবিত ছিলেন, কিন্তু বিছানায় শয্যাশায়ী। কাউকে ঠিক করে চিনতে পারেন না, কিন্তু ঠিকই জবার মাথায় হাত রেখে দোয়া দিয়েছিলেন। শুনে ভালো লাগলো। যাই হোক, এদিকে কি কোনো কাজে এসেছো নাকি? কাকলি উসখুস করছে। একটা মানুষ আসতে পারলো না, তার আসার কারণ জানতে সব উঠে পড়ে লেগেছে। তার শাশুড়ি তো যথেষ্ট সমাদৃত মানুষ, তবু তার আচরণ আজ এত অসংলগ্ন কেন? মুশফিক ইতস্তত বোধ করে, নিজের অনুভূতি অপ্রকাশিত রেখে বলে, হ্যাঁ, একটা কাজে এসেছিলাম। আপনাদের পরের গ্রামে একটা সেমিনার হলো, সেখানে এসেছিলাম মূলত। তারপর ফিরতি পথে ভাবলাম আপনাদের সবাইকে দেখে যাই। আগের বার এত তাড়াহুড়ো করে চলে যেতে হলো, তাই আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এসেছই যখন 2 দিন বেরিয়ে যাও। নাকি কালই আবার ফিরতি ট্রেন ধরবে? মুশফিক বুঝতে পারল বুড়ি তাকে এখানে একদমই আশা করছে না। বরং জানতে চাইছে মুশফিক কাল চলে যাবে কিনা। গেলে নিশ্চয়ই শান্তি পাবেন তিনি। কিন্তু এদের শান্তি অশান্তির ঠেকা নিয়ে তো মুশফিকের কাজ নেই। তার কাজ অন্য। যা সে করতে এসেছে তার জন্য এ বাড়িতে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। সেই ভেবেই সে প্রাণ খোলা হাসিতে জবাব দিল, 2 দিন থেকেই যাব ভাবছি, আবার কবে আসি না আসি। তাছাড়া এক এক ঋতুতে গ্রামীণ বাংলার সৌন্দর্য এক এক রকম। শীতেরটা দেখেছি, এবার বর্ষারটা দেখে যাই। ঢাকা শহরে এসবের মজাটা কোথায় বলুন? এক মুহূর্ত থেমে তিক্ত একটা হাসি দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। ঠিক আছে, আমি তোমার মেহমানদারি গ্রহণ করলাম। বড় বৌমা, দক্ষিণের অতিথি ঘরটা গুছিয়ে দিও, ওখানেই থাকুক। আমিনা বেগম চলে যেতেই কাকলি মুখ ভ্যাংচালেন। মুশফিক দেখতে পেয়ে নিঃশব্দে হাসল। বুঝলাম না, আমি আশায় উনি কি অখুশি হলেন? কাকলি দ্বিধান্বিত গলায় বলল, কি জানি। কেউ আসলে আম্মা তো কখনোই এরকম করেন না। তাছাড়া আমাদের বাড়িতে আসেই বা কি? আগে আমার বাবার বাড়ি থেকে 2-1 জন আসতো বছরে, তাও আমি মানা করে দিয়েছি। মেয়ে সতীনের সাথে সংসার করছে, এটা দেখতে কোন বাবা মারই বা ভালো লাগবে? তাহলে তারা আপনাকে নিয়ে যায় না কেন? নিয়ে যেতে চায়, আমি যাই না। কেন যাই না এর উত্তর আমার কাছে নেই। তবে আমি মনে করি মেয়েদের বিয়ে একবারই হয়, যেমন জন্ম একবার হয়। বারবার কেউ জন্মাতে পারে?
পারে তো। একটা মানুষের জন্ম বহুবার, কেউ ভেঙে চুরে জন্মায়, কেউ অন্ধকার থেকে আলোতে এসে জন্মায়, কেউ বা অতীতকে ফেলে ভবিষ্যতে জন্মায়। প্রতিটা মানুষ বারবার জন্মায়, নতুন করে বাঁচার শক্তি পায়। কেউ সেটা উপলব্ধি করতে পারে, আর কেউ সেটা পারে না। হবে হয়তো, কাকলি থমকানো গলায় বলে। যাই হোক, তুমি এসব নিয়ে ভেবো না। আমার হয়তো মেজাজ খারাপ কোনো কারণে। সকাল হলে দেখবে উনি তোমার সঙ্গে হেসে হেসে কথা বলছেন, ডেকে গল্প করছেন। উনি এমনই, এই ভালো এই খারাপ, এই বাড়িটার মতনই, তাই না পা? ভ্রু কুঁচকে যায় কাকলির, অবুঝ কণ্ঠে জানতে চায়, মানে? বাড়িটার মতো মানে কি? তার চোখের দিকে শীতল দৃষ্টি রাখে মুশফিক, ধীর স্বরে বলে, এই যে, এই ভালো এই খারাপ। হঠাৎই কথাটার মানে বুঝতে পেরে শক্ত হয়ে উঠে কাকলির চোখ মুখ। কিছু একটা লুকোতেই যেন মুশফিকের চোখে দৃষ্টি এড়িয়ে গেল সে। ব্যস্ত হাতে থালা বাসন গোটাতে লাগলো, তারা কণ্ঠে বলতে লাগলো, আমি তোমার ঘরটা দেখে আসি, কতদূর কি হলো। তুমি খাও, হ্যাঁ, এই 5 মিনিটই আসছি। বলতে বলতে কাকলি বেরিয়ে এলো ঘর থেকে। মুশফিক তার ছটফটানি খুব ভালো করে টের পেল। বুঝতে পারল তার ভাবনা তাহলে ভুল পথে নেই, সে ঠিক পথেই পা রেখেছে। যে কাজ সে করতে এসেছে তাতে কাকলির সাহায্য কাম্য, এবং কাকলি সেই সাহায্য তাকে করবেই। মানুষের মনের ভেতর থাকা ভয়কে যেমন সে তুলে আনতে পারে, তেমনি চাপানো সাহসকেও বের করতে জানে। মুশফিক কিছুই ভাবল না আর, চুপচাপ মনোযোগ দিয়ে উপভোগ করতে লাগলো এক একটা পদের এক এক রকমের স্বাদ। আর ওদিকে কাকলি বেরিয়ে করিডোরে রেলিং চেপে ধরল। বুকটা ধকধক করছে তার। মুশফিকও কি পারুলের মতোই কোনো পাগলামির ইঙ্গিত দিল? যদি তাই হয় তবে এর চেয়ে ভয়াবহ আর কিছু হতেই পারে না। ওই ভয়ঙ্কর বিপদের ফাঁদে সে কিছুতেই পড়তে দেবে না তাকে। ভাই মেনেছে যে, কোথাও একটা দায়িত্বের সুতোতে জড়িয়ে গেছে তারা দুজন, আপনাতেই। গতবার যখন এ বাড়িতে এসেছিল, সুমিতদের ঘরের পাশেই মুশফিককে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়েছিল। আজ দেয়া হলো নিচতলায়, সর্বদক্ষিণে। ঘরটা বোধহয় বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল, অথবা বন্ধই থাকে প্রায়শই। খুব বেশি দরকার না পড়লে খোলা হয় না। জায়গায় জায়গায় অযত্নের ছাপ। হঠাৎ করে গোছগাছের ফলে কেমন খাপছাড়া দেখালো ঘরখানা। নিচতলা দোতলা নিয়ে মুশফিকের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সে বুঝতে পারছে এই ব্যবহারের কারণ। কোন একটা কারণে আমিনা বেগমকে তাকে এবার খুশি মনে মেনে নিতে পারেনি। এক প্রকারের উড়ে এসে জুড়ে বসতে চাইছে সে, যার ফলে কাজে কর্মে তাকে যত দ্রুত এখান থেকে বিদায় করার ইঙ্গিত দিচ্ছেন তিনি। মুশফিক আনমনে হাসে। মুখে যদিও বলেছে 2 দিন, তবে যতদিন না সবটা তলিয়ে সকলের সামনে আনছে, ততদিনে তাকে বেঁধেও বের করতে পারবে না। শহরে গিয়ে কয়েকটি তথ্য জেনেছে সে সৌরবাল চৌধুরীর ব্যাপারে। অবশ্য এজন্য খাটতে হয়েছে প্রচুর। সেই তথ্যগুলোর ভিত্তিতেই মুশফিকের পুনরায় এই মহলের উঠোনে পা রাখা। যদি খবরগুলো আসলেই সত্যি হয়, তবে খুব ভয়ানক কিছুই লুকিয়ে আছে এই মহলের মোটা মোটা থামের আড়ালে। নিস্তব্ধ নিগুড় রজনী, চারদিকে কোথাও কেউ নেই। মুশফিক ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কিছু সময় দরজার সঙ্গে প্রায় মিশেই দাঁড়িয়ে থাকে চুপচাপ। বোঝার চেষ্টা করে সত্যিই কেউ আছে নাকি সবটাই কবরের নীরবতা। বাইরে আবারও বৃষ্টি পড়ছে, ভালোই তেজ নিয়ে ঝরছে পৃথিবীর বুকে। মাঝে মাঝে ঝলকে উঠে দৌড়ে যায় এক চিলতে আলো। বজ্রপাত হলেও তাদের শব্দ ক্ষীণই। মুশফিক আবারও ধীরে ধীরে ঘরের দরজা মিশিয়ে দেয়, তারপর হালকা পায়ে ভর দিয়ে উঠে আসে দোতলায়। চিন্তা সেই করিডোরও ফাঁকা, প্রতিটি ঘরের দরজায় খিল দেওয়া। সবাই ঘুমিয়ে কাদা নিশ্চয়ই। এই সুযোগ চট করে একবার 3য় তলায় যাবার। এর আগের বার যখন উঠেছিল সে, কোনো চিন্তা ছিল না, পরিকল্পনা ছিল না, স্রেফ খেয়ালি মনে উঠেছিল। সেদিন যদি এইসব কথা তা জানা থাকতো, তবে নিশ্চয়ই দিনের ফকফকা আলোয় সবটা খুঁটিয়ে দেখে নিত সে।
ধীরে ধীরে প্রতিটি সিঁড়ির ধাপ মারিয়ে অবশেষে 3 তলার করিডোরের ধুলো মাখানো বুকে পা পড়ে মুশফিকের। বৃষ্টির ছাটে অর্ধেকখানি প্রায় ভিজেই আছে। মুশফিক শুকনো জায়গা ধরে এগিয়ে গেল। কিচ্ছু দেখা যায় না, এতই অন্ধকার। তবে আশার আলো হয়ে বজ্রপাতের ক্ষীণ আলো সাহায্য করছে ভালোই। সেই আলোতেই পথ চিনে এগোতে খুব একটা অসুবিধাও হচ্ছে না তার। হাত বাড়িয়ে ছুতে ছুতে অবশেষে সেই ঘরের সামনে এলো, যেখানে তার সঙ্গে দেখা হয়েছিল পারুলের। এক মুহূর্ত থমকে মুশফিকের চোখের তারায় ভেসে উঠল সেই মুখটা। ছোট একটা চেহারায় ভাসা ভাসা দুটি চোখে কত না প্রশ্ন নিয়ে তাকিয়েছিল সেদিন। সেদিন বুঝতে পারেনি মুশফিক, আজ বুঝতে পারছে, এবং সেই সব প্রশ্নের উত্তর এবার সেই খুঁজে বের করবে। মৃদু নিঃশ্বাস ফেলে খেয়াল থেকে বেরিয়ে আসে সে। হাত বাড়িয়ে ভালো করে ছুঁয়ে দেখে দরজাটা। এই দরজাটা অন্য সবগুলো ঘরের দরজার চেয়ে আলাদা। লোহার, ভারী, কেমন শিক বসানো। মনে হয় যেন ওপারে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। মুশফিক ভালো করে তল্লাশি নেয় এবারে। সবখানে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বুঝতে চেষ্টা করে কোথাও একটু ফাঁক ফোকর আছে কিনা। কিন্তু হতাশ মনে হলো তাকে। যেই দরজাটা বানিয়েছে বেশ শক্তপোক্ত করে বানিয়েছে। বাইরের এক চিলতে আলোও বুঝি এই দরজা ভেদ করতে পারে না। এটাকে খোলার একটাই পথ, তবে এর তালা খুলে ঢোকা। আর তালাও তো, মুশফিক বিড়বিড় করে, মারহাবা সাইজ তালা। এটা টেনে টুনে খুলতে গেলে আমার হাড় কিডনি সব একত্র হবে, তাও তালার কিচ্ছু হবে না। মুখ দিয়ে একটা অশ্রাব্য গালি বেরিয়ে এলো তার। শালার ভাই করছেটা কি? কোন খাজানা লুকিয়ে রাখছে আল্লাহই জানে। ধুত। ঠিক তখনই আকাশে বজ্রপাত হয়। এবারে বেশ জোরে, কানে তালা ধরিয়ে দেবার মতো। বৃষ্টির গতি তাল মিলিয়ে বেড়ে ওঠে আরো। মুশফিক একটু ঘাবড়ে যায়। আপাতত দরজার চিন্তা বাদ দিয়ে তরতর করে নিচে নেমে এসে এক ছুটে নিজের ঘরে চলে আসে সে। টেবিলে রাখা পানি ভর্তি গ্লাসটা টেনে নেয়। এক নিঃশ্বাসে পুরোটা খালি করে বিছানায় বসে। হৃদস্পন্দন স্বাভাবিক হতে থাকে। অনেকক্ষণ থম মেরে বসে থাকার পর মুশফিক সিদ্ধান্ত নেয়, এই কাজে পারুলের সাহায্য তার লাগবেই লাগবে। ওই দরজার চাবির মালিক কেবলমাত্র একজনই, সৌরবাল চৌধুরী। আর যদি সেই চাবি কেউ উদ্ধার করতে পারে তবে সেটা পারুলই। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যেই পারুল একসময় উঠে পড়ে লেগেছিল এই মহলের সকল রহস্যের কিনারা করতে, সেই পারুল কি আজও বেঁচে আছে ওর মধ্যে? সে কি করবে সাহায্য? হাত মেলাবে মুশফিক? রোদটা আজ যেন একটু বেশি ঝলমলে। সকাল থেকে আকাশ নীলচে স্বচ্ছ, কোথাও এক চিলতে মেঘ নেই। তবু গতকালের বৃষ্টির স্মৃতি মাটিতে রেখাপাত করে আছে। উঠোনের খানাখন্দগুলোতে পানি জমে আছে। গাছের পাতায় রোদ পড়তে হালকা চিকচিকে ঝিকিমিকি উঠছে, যেন প্রতিটা পাতার গায়ে ভেজা শিশিরের দাগ লেগে রয়ে গেছে। মুশফিক আলসেভাবে আড়মোড়া ভেঙে উঠোনে নামে। হেঁটে যায় মহলের পেছন দিকের কলপারে। নিমের ডাল মুখে ধরে দাঁত ঘষতে ঘষতে থমকে দাঁড়ায় সে। চোখ অনায়াসে ঘুরে যায় দোতলার জানালার দিকে। কোথায় যেন অস্থিরভাবে তাকায় বারবার। ঠিক সেই সময় বিপরীত দিক দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা গেল পারুলকে। সকালের হাওয়ায় ভিজে আছে তার শাড়ির আঁচল। হাঁটতে হাঁটতে ভারী পেটটা একটা হাতে চেপে ধরে রেখেছে সে। নিঃশব্দ ভোরবেলা সেই পথ দিয়ে শান্ত চোখে আসছে। কিন্তু তাকে দেখা মাত্র মুশফিকের শ্বাস যেন হঠাৎ আটকে গেল। লোকে বলে গর্ভকালীন এই সময়টায় মায়ের উপর আল্লাহ যেন রহমতের আলো ঢেলে দেন। তার মুখে অদ্ভুত এক কোমল দীপ্তি ছড়িয়ে যায়। আজ পারুলকে দেখে প্রথমবার মুশফিক সেই কথাটা অন্তরের ভিতর থেকে বিশ্বাস করে ফেলল।
কি অপূর্ব লাগছে তাকে। হালকা বেগুনি রঙের সুতি শাড়ি, বাংলা করে পরা, আঁচলটা আদরে ভাবে মাটির গায়ে হেলে হেলে নামছে। এলোমেলো হাত খোপা, ভেজা মাটির গন্ধ, আর সেই শান্ত সকালের আলোয় দাঁড়িয়ে থাকা পারুল। দেখে মনে হচ্ছে খুব দূরের কোনো ছবি হয়ে উঠেছে সে। চাইলেও সেই ছবি ছোঁয়া যায় না। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। হাওয়ার হালকা ঝাপটা বয়ে গেল, যেন সময় একটু থেমে রইল তাদের মাঝে। পারুলের গালে এক নিমিষে লজ্জার আভা ছড়িয়ে গেল। স্বভাবতই চোখ নামিয়ে নিল সে। পা যেন আর এগুতে চাইল না। সে থেমে দাঁড়ালো, আর সেই থেমে যাওয়ার দায় মুশফিকও নিল নিজের উপর। ও ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মুখোমুখি দাঁড়ালো দুজন। দুজনের নিঃশ্বাসের গতি ঘন, গভীর। মুশফিক নির্বিকার ভঙ্গিতে কেবলমাত্র মুগ্ধ চোখ জোড়া মেলে পারুলকে দেখছিল। অস্বস্তিতে কাটা হয়ে উঠছে পারুলের শরীর। পরিবেশ স্বাভাবিক করতে সেই প্রথম মুখ খুলল তাই। চোখ তুলে সৌজন্যমূলক হাসি টেনে বলল, কেমন আছেন? ও সম্বিত ফিরে পেয়ে মুশফিক নিজেও হাসল। নিজের পাগলা মতো বিনয়ী কণ্ঠে বলল, আমি তো ভালোই, আর আপনি দেখছি সুপার ডুপার। এই আর কি। হাসির রেখা দীর্ঘ হলো তার। ভাই কোথায়? ভালো আছেন তিনি? হ্যাঁ, আছে ভালো, বাসায় নেই, দরকারি কাজে ভোরেই বেরিয়েছে। আচ্ছা বলে ক্ষণকালের জন্য থামে মুশফিক। পারুলকে তার অনেক কথা বলার আছে। সেই কথাগুলো এখন বলবে নাকি পরে, সেটাই বুঝতে পারছে না। এই মুহূর্তে আশেপাশে কোথাও কেউ নেই। সৌরভও বাসায় নেই। এখনই ভালো সুযোগ। কিন্তু কিভাবে কি শুরু করবে? ইতস্তত করছে মুশফিক। কিভাবে বললে পারুল কথাগুলো গুরুত্ব সহকারে নেবে, বুঝতে পারছে না সে। এতদিনে তাদের মধ্যকার সম্পর্ক কতটুকু কি শুধরেছে তাও জানা নেই তার। এই অবস্থায় এসে স্বামীর ব্যাপারে নেতিবাচক কথা শুনতে কারই বা ভালো লাগবে? সবচেয়ে বড় কথা, যদি উত্তেজিত হয়ে পড়ে তখন? পারুলের শেষ সময় চলছে। হাতে খুব বেশি দিন সময় নেই তার। আর না আছে মুশফিকের। মুশফিক কয়েকটি সূত্র পেয়েছে, যা থেকে ধারণা করছে সৌরভ আল চৌধুরী বেশ কয়েকটি খুনের সাথে জড়িত। শুধু তাই নয়, সামনেও সে বেশ কয়েকটি খুন করতে চলেছে। সেই মানুষগুলি কে, কেন তাদের খুন করবে, কোনো ধারণা নেই এই ব্যাপারে। তবে বন্ধ ঘরটা একবার যেতে পারলে কিছু না কিছু সূত্র ঠিক মিলবে বলে স্পষ্ট ধারণা তার। আর সেই জন্য পারুলের সাহায্য প্রয়োজন। যদি তার পাওয়া তথ্যগুলি সঠিক হয়ে থাকে, তবে আগত খুনগুলি আটকানোর জন্য হলেও দ্রুতই এই কার্য সমাধা করতে হবে। কিন্তু কিভাবে করবে? মুশফিকের মাথাতে কিছুই আসছে না এই মুহূর্তে। মুশফিকের উস্কুসানির ভাব, দিশেহারা ভঙ্গি পারুলের নজর এড়ালো না। সেই সাথে এও বুঝতে পারল মুশফিক কিছু একটা বলতে চাইছে, যেটা বলার সাহস কিংবা ভাষা কোনোটাই খুঁজে পাচ্ছে না। তাই তাকে সাহায্য করতে পারুলই নিজ থেকে বলে উঠল, আপনি আমাকে কিছু বলতে চাইলেন, সরাসরি বলতে পারেন। আমি আপনাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই মনে রেখেছি। আপনি চলে যাওয়ার আগে আমায় কিছু কথা বলে গিয়েছিলেন। আমি সেগুলো মনে রেখেছি, এবং যে মানসিক ব্যাখ্যা আপনি আমাকে দিয়েছিলেন, সেইটাও শেষে গিয়ে সত্য প্রমাণিত হয়েছে। আমি সত্যি অসুস্থ ছিলাম, তবে এখন আর নই। নিজের মনের জোরে এবং বাস্তবতাকে গ্রহণ করে নেবার মাধ্যমেই আমি সুস্থ হয়ে গেছি। আপনার কাছে আমি ঋণী তাই। সেই ঋণ যদি কোনোভাবে শোধ করে দিতে পারি, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলল পারুল। আরো একবার মুগ্ধতায় মন ভরে উঠল মুশফিকের। সেই সঙ্গে ইতস্ততাও কমল খানিক। গলা খাকড়িয়ে আমতা আমতা করে শুধালো, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? পারুলের চোখের তারায় কৌতূহল। মুশফিক এদিক ওদিক আরো একবার নজর বুলিয়ে গলার স্বর খাদ্যে নামিয়ে বলল, ওই ঘরের চাবি লাগবে আমার। বিদ্যুৎ স্পষ্ট হলো পারুল। সে বিশ্বাসই করতে পারল না এমন একটি কথা বলছে মুশফিক, তাও কিনা তার কাছে। মুহূর্তেই চোখে মুখে এক ধরনের কাঠিন্যের বলয় নেমে এলো। নজর এড়ালো না মুশফিকের। সে তড়িঘড়ি করে বলতে লাগলো, তাই আপনি ভুল বুঝবেন না, প্লিজ।
সেদিন আমার বলা শেষ কথাগুলোর জন্য আপনার মনে এই সন্দেহের উদ্রেক হয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু এখানে কোনো রহস্যজনক কিছুই নেই। সবটা আমার মানসিক রোগের কারণে হয়েছিল। না, সবকিছু আপনার মানসিক রোগ ছিল না। আপনি সত্যি একটা রহস্যের গন্ধ পেয়েছিলেন সেবারে। আমার মনের ভুল ভাবনা ছিল। এই মহল, আমার স্বামী, সবটাই স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই। আপনি এই কারণে আবার এসেছেন। শেষ বাক্যটার কাঠিন্যতা বেশি ছিল বলে মুশফিক কেমন থতমত খেয়ে গেল। আপনি আমার কথা আগে শুনুন। আপনি আমার কথা শুনুন। তাকে মাঝপথে থামিয়ে দিল পারুল। বিক্ষিপ্ত মেজাজে বলল, আপনি মেহমান হিসেবে এসেছেন, আমরা খুশি হয়েছি। কিন্তু এসব নিয়ে খোঁচাখুচি করতে এলে আমি হাত জোর করে বলছি, দয়া করে চলে যান। আমরা ভালো আছি, ভালোভাবেই থাকতে চাই। আমার ভ্রম যা ছিল সব মিটে গেছে। আমি চাই না আপনার জন্য সেই কল্পনার জগতে আবারও বসবাস করতে শুরু করি। মুশফিকা ক্ষুব্ধ হয়ে উঠল এবারে। পারুলের প্রতি যে আশা ছিল তার, তা এক লহমায় গুড়িয়ে দিয়েছে মেয়েটা। তবে তার জন্য মুশফিক হার মেনে চলে যাবে না। এই মহলের কারো জন্যে এই রহস্য উদ্ঘাটন করতে ইচ্ছুক নয় সে। বরং সে বাঁচাতে চায় অনেকগুলি মানুষের জীবন অকালে ঝরে যাবার হাত থেকে। পারুল কথা শেষ করে চলে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল। মুশফিক তাকে থামিয়ে দিল নিজের কঠিন কণ্ঠস্বরে। আপনার অতীত ভ্রম ছিল, বর্তমান না। এই বর্তমানে আপনি সত্যিকারের রহস্য খুঁজে পেয়েছিলেন। আপনি এখন মানেন আর নাই মানেন, আপনার হাজবেন্ড একজন ভয়ঙ্কর খুনি। বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ল পারুল। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল সে। ড্যাবড্যাবি দৃষ্টিতে কেবলমাত্র চেয়ে রইল মুশফিকের কঠোর মুখটার দিকে। কি, বিশ্বাস হচ্ছে না? আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু বিশ্বাস না করলেও সত্য তো বদলে যাবে না। সৌরবাল চৌধুরী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি একজন। আমার তো মনে হয় সাইকো। সাইকো না হলে তার বিরুদ্ধে এমন সব তথ্য আমি পেতাম না। এই গ্রামের আশেপাশে 7 গ্রাম জুড়ে এমন সব লাশ পাওয়া গেছে গত 2 যুগ ধরে, যেগুলোর কোনো হদিস পুলিশ করতে পারেনি। অবশ্যই তো পুলিশের ঢিলেমিও আছে। সবগুলো লাশের ফাইলে জন্তু জানোয়ারের হাতে পড়ে মরেছে এমন কিছু লেখা। অনেকগুলি লাশের পোস্টমর্টমও হয়নি। গ্রামবাসী দেখেছে, কবর দিয়ে দিয়েছে। মিসিং ডায়েরি অবহেলায় পড়ে রয়েছে থানার মোটা কাঠের আলমারিতে। আর তাতেই ধরে নিলেন এগুলো আমার স্বামী খুন করেছে। এবারে না বলে পারল না পারুল। কি হাস্যকর যুক্তি নিয়ে এসেছে মুশফিক। সত্যি সত্যিই তো কোনো জন্তু জানোয়ারের কাজ হতে পারে, অথবা অন্য কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। একটা মানুষ 2 যুগ, অর্থাৎ 24টা বছর ধরে মানুষ গুম করছে, খুন করছে, আর তাকে কেউই ধরতে পারল না। এটা চরম হাস্যকর কথা। আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে বোঝাতে পারছি না। মিসিং ডায়েরিতে এখনো 7 জন ব্যক্তির হদিস পাওয়া যায়নি কোথাও। 7 জনই নারী। 7 জনের ভেতর 4 জনের বয়স 12 বছর ছিল, আর বাকি 3 জনের 8 থেকে 10। এছাড়াও যে 3 জনের লাশ পাওয়া গিয়েছিল তারাও সকলেই নারী ছিল। একজনের বয়স 13, আর বাকি 2 জনের 9। একটা নির্দিষ্ট বয়সের সীমানা মানতে দেখা গেছে এখানে। একটা নির্দিষ্ট লিঙ্গকে টার্গেট করা হয়েছে সবসময়, এবং তারা আপনার এই গ্রামের আশেপাশে গ্রামেই বসবাস করত এক সময়। আমি তাদের সবার ফাইল সংগ্রহ করি আমার আইনের এক বন্ধুর মাধ্যমে। এই কেসগুলো নিয়ে সেভাবে তল্লাশি চালানো হয়নি বিধায় নিজে থেকে এদের পরিবারে গিয়েছি, কথা বলেছি। তখন আমি জানতাম এদের পেছনে আপনার স্বামীর হাত নেই, কিন্তু এই 10টি পরিবারের মধ্যে 6টি পরিবারই কনফার্ম করেছে এই মেয়েগুলোর সঙ্গে সখ্যতা ছিল সৌরবাল চৌধুরীর। তিনি এদের সঙ্গে মিশতেন, বিবাহের আশ্বাস দিতেন। তারপর বিয়ের আগে এদের সঙ্গে কিছু একটা হয়ে কেউ হারিয়ে যেত, কেউ মরে যেত। বিয়েটা আর হতোই না। এবারও কি আপনি বলবেন আপনার স্বামীর কোনো হাত নেই? পারুলের মনে হলো কেউ তার কানের ভেতর গরম সীসা জাতীয় কিছু ঢুকিয়ে দিয়েছে। তার স্বামী একাধিক মেয়েদের সঙ্গে? এসব কি বলছে মুশফিক? মাথাটা কি একদম গেছে এই লোকের? পারুল টলে ওঠে সামান্য। মুশফিক ভয় পায়।
এগিয়ে এসে পারুলের হাত আঁকড়ে ধরতে নিলে ছিটকে দূরে সরে যায় সে। থতমত খেয়ে মুশফিকও হাত গুটিয়ে নিল। রাগে থরথর করে কাঁপছে পারুল। উষ্মা গলায় বলে ওঠে, এগুলো আমার সামনে বলেছেন, খবরদার আর কারো সামনে বলতে যায়েন না, বিশেষ করে তার সামনে, মেরে এখানে দাফন দিয়ে দিবে। তাই শুনে মুশফিকের ঠোঁটে এক চিলতে হাসি উকি দিল। তাও তো মানছেন আপনার স্বামী একজন খুনি, মানে খুন করা তার পক্ষে অসম্ভব কিছু নয়। পারুল নির্বাক চোখে তীক্ষ্ণতার সঙ্গে তাকালো। হঠাৎ করে শীতল কণ্ঠে বলল, আপনি আসলে কি চাইছেন মুশফিক? এই তো একটু বুঝতে পারছেন, যাক খুশি হলাম। আমি বেশি কিছুই চাই না, কেবলমাত্র ওই দরজার চাবি চাই। কেন? কারণ আমার বিশ্বাস ওই ঘরে গেলে কিছু না কিছু সূত্র অবশ্যই পাবো। আর আমার ধারণাও বিগত 2 যুগ ধরে যা চলে আসছে তা আগামীতেও চলতে থাকবে। সুতরাং এখনো অনেকগুলি মানুষের বিপদের মুখে, আর তাই আমি খোলাসা করতে চাই সবকিছু। ফাইলগুলির কিনারা করতে চাই, জানতে চাই কি হয়েছিল তাদের সঙ্গে, কে মেরেছিল তাদের, যদি সত্যিই সৌরভ হয়ে থাকেন তবে কেন, আর কেনই বা ওই 3টে লাশের। এইটুকু বলে কথা থামিয়ে পুনরায় উসখুস করতে লাগলো মুশফিক। পারুল শুনছিল তার কথাগুলো, চুপসে যেতে দেখে নিজেও খানিকটা কৌতূহল বোধ করলো। বলল, কি চুপ হয়ে গেলেন কেন? শত শত অভিযোগ আমার স্বামীর বিরুদ্ধে, বলতে থাকুন, আমি শুনছি তো। পারুলের কথায় খোঁচা, স্পষ্ট বুঝতে পেরেও ভ্রুক্ষেপ করলো না সে, যেন হারিয়ে গেল কোথাও। মাথা নিচু করে অস্থির ভঙ্গিতে কিছু একটা ভাবতে লাগলো। তাই দেখে পারুলও চুপ করে চেয়ে রইল। সময় নিয়ে মাথা তুলে তাকালো মুশফিক। দ্বিধা ভরা দৃষ্টি ওই 2 চোখের, প্রায় আর্তনাদের গলায় বলল, ওই 3টে লাশের প্রত্যেকের শরীরেই একটি নির্দিষ্ট অঙ্গ ছিল না। কি? চাপা চিৎকার বেরিয়ে এলো পারুলের মুখ চিরে। ছটফটিয়ে উঠল মুশফিকও। শরীরে জখম ছিল, আর একটা নির্দিষ্ট অঙ্গ মিসিং ছিল। যদি কোনো বনের জানোয়ার এই কাজ করেই থাকে, তবে সে একটা নির্দিষ্ট অঙ্গই কেন খাবে? আপনি এসব কি বলছেন মুশফিক? আমার মাথা ভো ভো করে ঘুরছে। উত্তেজিত হয়ে পড়ল পারুল। মুশফিক দ্রুত ওর একটা হাত চেপে ধরে ওকে সামলালো। পড়ে গেলে ভীষণ মুশকিল হবে। এবারে তাকে সরিয়ে দিল না পারুল, বরং অজান্তেই বেশ শক্ত করে ধরল মুশফিকের হাতখানা। গা গুলি উঠছে তার, মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে ভাসিয়ে দেবে সবকিছু। অস্থির কণ্ঠে বলল মুশফিক, আপনি শান্ত হন। আমি এত কিছু আপনাকে জানাতে চাইনি, কিন্তু না জানি উপায় ছিল না। আপনি বড় অবিশ্বাস করছিলেন আমায়। আপনার সাহায্য ছাড়া আমি একা কিছুই করতে পারবো না ভেবেই আপনাকে বলা। আপনি শান্ত হন প্লিজ। এই মুহূর্তে আপনার জন্য উত্তেজনা ভয়ানক। পারুল শান্ত হতে পারল না। শ্বাসকষ্টের ন্যায় উঠল তার। চোখের সামনে ভেসে উঠল কয়েকটি কিশোরী মেয়ের ছিন্ন ভিন্ন লাশ, যারা নারীত্বের পরিপূর্ণতা পাওয়ার আগে অকালে প্রাণ হারিয়েছে। বড় বেশি অস্থির হয়ে পড়ল পারুলের নরম প্রাণ। চোখ ভিজে উঠল আপনাতেই। মুশফিক ঘাবড়ে গেল প্রচুর। কি করবে না করবে ভাবতে ভাবতেই কাকলিকে দেখতে পেয়ে খানিকটা প্রাণ ফিরে পেল সে। কাকলিও কলপারের দিকে আসছিল। পারুলকে ধরে আছে মুশফিক। দেখতে পেয়ে সে ছুটেই এলো প্রায়। কি হলো ওর? আবার শরীরটা খারাপ করলো নাকি? এই পারুল! অস্থির হয়ে পড়ল কাকলিও। পারুলকে মুশফিকের বাহুডোর থেকে ছাড়িয়ে ধীরে ধীরে বাড়ির ভেতর নিয়ে যেতে লাগলো। পারুলের মলিন মুখটা কাকুলির কাঁধের ওপর ঢলে পড়ে রইল। বিছানায় ঘুমিয়ে আছে পারুল। এই গরমেও গায়ের ওপর কাঁথা টেনে দেওয়া। কিছুক্ষণ আগে ঘর ভাসিয়ে বমি করেছে সে। তারপর পরই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে।
এখন প্রায় অর্ধ অচেতন সে। তার শিয়রে বসে মাথায় জলপট্টি দিতে ব্যস্ত কাকুলি। পায়ের কাছে বসে আছেন আমিনা বেগম। সরবাল চৌধুরীও খবর পাওয়া মাত্র চলে এসেছেন। তারপর থেকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলছেন কাকুলিকে। হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ল কেন বেগম? তার বরফ জমা গম্ভীর কণ্ঠস্বর শুনে ভেতরে ভেতরে অস্থির বোধ করল কাকুলি। তবে উপর দিয়ে স্বাভাবিক থেকে বলল, এই সময় এরকম তো হবেই। এই ভালো থাকবে, এই খারাপ হবে। তাই বলে গা কাঁপিয়ে জ্বর চলে আসবে? সকালেও তো ভালো ছিল বেশ। কাকুলি আর কথা বলল না। সৌরভ চিন্তিত মুখে ঘর ছেড়ে বেরুলেন। তিনি চলে যেতে আমিনা বেগম মুখ খুললেন। কি হয়েছে বড় বৌমা? আমাকে সত্যি করে বলো তো। ছোট বৌমা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ল কি করে? আমি সত্যিই জানি না আম্মা। আমি কলপারে যাচ্ছিলাম কাপড় ভিজিয়ে রাখতে। হঠাৎ দেখি পারুলের এই অবস্থা। শরীর খারাপ হয়ে গেছে। মুশফিক ভাই ওকে ধরে রেখেছিল। নইলে মাথা ঘুরে পড়লে কি হতো একবার ভাবেন। মুশফিক ছিল? সে না থাকলে আরো খারাপ কিছু হতে পারত। আচ্ছা আম্মা, কোনো খারাপ বাতাস লাগলো না তো? কত করে বলেছি হাঁটলে আশেপাশে হাঁটতে। কিন্তু আপনার ছোট বউ শুনলে তো, সে এই ঘন বনে চলে যায় একা একা। পুকুর পাড়ে গিয়ে বসে থাকে, তাও আবার চুল টুল ছেড়ে। আমার তো ভয় লাগছে আম্মা। কি হলো ওর? একদণ্ড চুপ থেকে বললেন আমিনা বেগম। হুজুর খবর দেওয়াচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তুমি ওর সঙ্গেই থাকো, ঘুম ভাঙলে আমায় খবর দিও। জি আম্মা। আমিনা বেগম ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মুশফিকও বেশ চিন্তিত মুখে বসে আছে নিজের ঘরে। একটু পর পর পানি পান করছে সে। তার চিন্তার কারণ পারুলের না আবার কিছু হয়ে যায়। এই সময় যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকতে হয় একজন মাকে। তার মানসিক সুস্থতা অসুস্থতার উপর নির্ভর করে শিশুর স্বাভাবিক বৃদ্ধি, শারীরিক ও মানসিক ঘটন। পারুল যে এতটা উত্তেজিত হয়ে পড়বে ঘুণাক্ষরও বুঝতে পারেনি সে। বুঝতে পারলে তাকে কিছু জানাতই না মুশফিক। অন্য কোনো ব্যবস্থা করার চেষ্টা করত। এই মুহূর্তে নিজেকে অপরাধী লাগছে মুশফিকের। নিজের মেজাজও সেই সময় বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। ফলে হিতাহিত জ্ঞান হারিয়ে এমন অনেক কিছু বলে ফেলেছে সে, যা বলা উচিত হয়নি। নিজের কপালে নিজেই চাপড় মারল সে। অস্ফুটে উচ্চারণ করলো, ধ্যাত। ঠিক সেই মুহূর্তে খোলা দরজা আমিনা বেগমকে দাঁড়াতে দেখে মুশফিক উঠে দাঁড়ালো। মানসিকভাবে প্রস্তুতি নিল। হয়তো আমিনা বেগম কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কি খবর ডাক্তার সাহেব? বলতে বলতে ভেতরে ঢুকলেন বৃদ্ধা। এই তো, বলতে গিয়ে নিজেই টের পেল তার গলা কাঁপছে। আমার ছোট বৌমা অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। তুমি কি তার একটু দেখতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমি মনোচিকিৎসক হলেও টুকটাক গাইনি চিকিৎসা দিতে পারবো। তার একটু দেখো তাহলে। কি যে হলো? সুস্থ মানুষ সকালে হাঁটতে বের হলো, এসেই নাকি মাথা ঘুরে পড়ে গেল। ও, তুমিও তো ছিলে সেখানে, বড় বৌমা বলল। তাহলে তুমি তো জানোই ঘটনা। কি চালাক বৃদ্ধা। মুশফিক তারিফ না করে পারল না মনে মনে। এই বয়সেও কি ধুরন্ধর বুদ্ধিসম্পন্ন মানুষ। যদি মুখ ফসকে বলে ফেলে মুশফিক কিছু, কিন্তু মুশফিক এত অপদার্থ না। সেও মুখে স্বাভাবিকতা বজায় রেখে উত্তরে জানালো, হেঁটে আসছিল পুকুরের ওদিক থেকে। তারপর দাঁড়িয়ে কথা বলছিলাম আমরা। হঠাৎ করে ওনার মাথা ঘুরে উঠল। আমি না ধরতে পারলে ওখানে পড়ে যেত হয়তো। তারপর কাকলি আপাকে দেখলাম এগিয়ে আসতে। আসলে এই সময় এরকম হওয়া অনেক স্বাভাবিক। ওনার ডেলিভারি টাইম যত এগিয়ে আসছে তত হরমোনাল ইমব্যালেন্স নতুন করে শুরু হচ্ছে। ওনার এখন এই ভালো লাগবে, এই খারাপ লাগবে। ডেলিভারির পর সব জটিলতা চলে যাবে। আপনি চিন্তা করবেন না। গাইনি সেক্টরে আমার চেনাশোনা অনেক বন্ধু আছে। আপনি চাইলে তাদের কাউকে ডাকিয়ে। থাক, তার দরকার হবে না। আমিনা বেগম মুশফিককে থামিয়ে দিলেন। এই ভেজালে তোমার মেহমানদারি যে করব, সেটাও ঠিক করে করতে পারছি না বাবা। আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদের পরিবারেরই একজন। আপনাদের দুঃসময়ে আমি পাশে থাকতে পারছি,
এই ঢের। কোনো সহযোগিতা লাগলে নিঃসংকোচে জানাবেন খালাম্মা, বলে মিষ্টি করে হাসল মুশফিক, যা দেখে পিত্তি জ্বলে গেল আমিনা বেগমের। মনে মনে ভাবলেন, ভারী বেহায়া ছেলে, এত করে ইঙ্গিত দেওয়ার পরে এ বাড়ি ছেড়ে যাওয়ার নামগন্ধ নিচ্ছে না, বরং আঠার মতো আরো লেগে যাচ্ছে যেন। মনে অসন্তোষ নিয়ে তিনি ঘর ছেড়ে বেরুলেন। তার যাওয়ার পানে চেয়ে পৈশাচিক আনন্দ হলো মুশফিকের। আপন মনে বিড়বিড় করে শুধালো, মুরব্বি, আমাকে এতটাও ভোদাই মার্কা ভেবো না। তবে পারুলকে নিয়ে সত্যি সত্যি দুশ্চিন্তা হতে লাগলো তার। তাই আর অপেক্ষা করলো না। একজন ডাক্তার হিসেবেও তাকে দেখতে যাওয়া কর্তব্যের ভেতরই পড়ে। সুতরাং মুশফিক তক্ষুনি ছুটল পারুলের ঘরের উদ্দেশ্যে। রাতের ভেতরেই পারুলের জ্বর নেমে গেল। ঘামে ভেজা আলস্যে শরীরটা এখনো ক্লান্ত, তবু সে উঠে বসেছে। বালিশে হেলান দিয়ে বিছানার কোণে গুটিয়ে বসে আছে চুপচাপ। দৃষ্টি যেন কোথাও নেই, খুব দূরে কোনো এক অদৃশ্য শূন্যতায় থেমে আছে। অনেক দিন, না, অসংখ্য দিন পর সে অনন্তদাকে দেখল। স্বপ্ন বলে ঠিক বলা হয় না, কারণ সেই দেখা ছিল নিটোল বাস্তবের মতো। অনন্ত তার হাতের ছোঁয়া যেন সত্যি ছড়িয়েছিল তার কপালের ওপর। খুব ধীরে, খুব আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে অনন্তদা বলেছিল, তুই তো বেশ বড় হয়ে গেছিস রে পারু। অথচ আমার কাছে তুই এখনো সে আগের মতোই। দুই বেনি ঝুলিয়ে সারা বাড়ি দাপিয়ে বেড়ানো আমার ছোট্ট পারু। ভীষণ জেদি, ভীষণ উদ্যমী। আমি জানি তুই পারবি। তুই যদি না পারিস আর কে পারবে বল? শব্দগুলো এখনো ভেসে বেড়াচ্ছে কানে, যেন এইমাত্র ঘটে গেছে। পারুল জানে না অনন্তদা কি বলতে চেয়েছিল। সে কি কোনো সংকট দিয়ে গেল, নাকি এ কেবল তার নিজেরই মন থেকে উঠে আসা অস্থির ব্যথা? কিন্তু একটা কথাই বারবার মনে বাড়ি দিয়ে বলছে, আজ যেন সত্যি সত্যি অনন্তদা এসে গেছে, খুব কাছে, ফিসফিস করে সাহস দিয়ে গেছে। পারবি পারু, তুই পারবি। ঘন করে নিঃশ্বাস টেনে নিয়ে শূন্য বুকটা পূর্ণ করে পারুল। সেই সময় ভেতরে ঢুকে সৌরবাল চৌধুরী, হাতে একটা খাবারের প্যাকেট। ওতে কি আছে বুঝতে অসুবিধা হলো না তার। দিন কয়েক পর পরই এটা সেটা নানান কিছু এনে ঘর ভরে রাখেন তিনি। পারুল খাবে এই আশায়। পারুল নিষ্প্রাণ চোখে তার দিকে তাকাতেই সৌরভ মৃদু হাসলেন। প্যাকেটটা ওয়ার্ড্রোবের ওপর রেখে এগিয়ে এলেন। স্ত্রীর সামনে বসে একটা হাত বাড়িয়ে পারুলের কপাল ছুলেন। ঠান্ডা হয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। বললেন, যাক, জ্বরটা ছেড়েছে, এখন আর ভয় নেই। প্রত্যুত্তরে কিছুই বলল না পারুল, এমনকি নড়লও না। যেমন ঠায় বসেছিল তেমনি বসে রইল। তাতে একটুখানি ভ্রু কুঁচকালেন। সৌরবাল চৌধুরী, কি হলো? অমন করে তাকিয়ে আছো কেন পারু? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে পারুল। কিছু না তো, বলে এমন ভাবে যেন কত শত হাহাকার মিশে রয়েছে ওই তিনটে শব্দে। তোমার মন খারাপ? পারুল দৃষ্টি সরিয়ে নেয়। ছোট করে বলে, না, আমার তো মনে হচ্ছে ভীষণ মন খারাপ। কারণটা কি? কিছু হয়েছে পারু? আমায় বলো। ওহো, কিছু না। তাহলে চুপচাপ কেন পারু? শরীর ভালো ছিল না যে, তাই। আপনি কি ঘুমিয়ে পড়বেন এখনই? কেন? আমার পারুর কি কিছু চাই নাকি? দুষ্টু গলায় বললেন তিনি। অন্য সময় হলে পারুল লজ্জা পেত, ঢলে পড়ত সৌরভের বুকের ওপর। তবে আজ এমন কিছুই হলো না। নিজে শুয়ে পড়ল এক কাত হয়ে। ভারী প্যাটের নিচে একটা নরম বালিশ গুজে দিতে দিতে বলল, আমি ঘুমিয়ে পড়ব, তাই জিজ্ঞেস করলাম। সৌরভ কিছু বললেন না। পারুলকে শুইয়ে নিজে ফ্রেশ হয়ে বসলেন আরাম কেদারায়। পরের কয়েক মিনিট সিগারেট হাতেই সময়টা কাটল তার। তারপর নিজেও উঠে এলেন। ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়লেন পারুলের পাশে এবং একসময় গভীর ঘুমের রাজ্যে পাড়ি জমালেন তিনি নিশ্চিন্ত মনে।
চাঁদ যখন নিঃশব্দে পশ্চিমের গা ধরে সরে যেতে শুরু করেছে, ঠিক তখনই ধীরে ধীরে উঠে বসলো পারুল। শ্বাস নেওয়ার শব্দটুকু যেন ভারী হয়ে আছে। তলপেটে হাত চেপে ধরে একটু ঝুঁকলো সে। কোনো শব্দ যেন না হয়। সেই ভয়ে প্রায় 2 মিনিট ধরে সতর্ক পায়ের ধাপে নিচে নেমে এলো সে। উপরে ফ্যান ঘুরছে, ঘট 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 শব্দ তুলে, একঘেয়ে অস্থির করা একটা রিদমে। জানালার গ্রিল ডিঙিয়ে চাঁদের আলো ঘরের মেঝেতে এসে নিঃশব্দে পড়েছে। কাল পূর্ণিমা নাকি? আলোটা তাই এত স্বচ্ছ। আলো না এলেও পারুলের তেমন অসুবিধা হতো না। এই ঘর তার বহুদিনের চেনা। কোন কোণে লোহার পুরনো সিন্দুকটা রাখা, কোন দিকে আলমারিটা সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে, কোথায় কাচের আয়নাটা, সবই তার নিখুঁত জানা। অন্ধকার তার কাছে ভয় নয়, বরং এক প্রকার স্বাচ্ছন্দ্যের সঙ্গী হয়ে রইল এই মুহূর্তে। সৌরভ ওপাশে ঘুরে ঘুমিয়ে আছেন, কোলবালিশটাকে আঁকড়ে ধরে রেখেছেন। প্রথম প্রথম কোলবালিশের জায়গায় থাকতো পারুল। সেদিকে এক নজর সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে পারুল এগুলো আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আবারও পেছনে তাকালো। মানুষটা সত্যিই ঘুমিয়ে তো? আচানক কোথা থেকে একরাশ ভয় আতঙ্ক জায়গা করে নিল পারুলের মনে। পেটের ভেতর গুড়গুড় করছে। যত দ্রুত সম্ভব সে কাজটা শেষ করতে চায়। আলমারির পেছনে দেয়ালে মিশিয়ে হাত ঢুকিয়ে দিল সে। এগোতে থাকলো হাতখানা, প্রায় আলমারির অর্ধেক পর্যন্ত, যে একটু নিচের দিকে নামতে শুরু করলো সে। আঙুল দিয়ে দক্ষতার সঙ্গে এদিক সেদিক তল্লাশি চালালো এবং মুহূর্তে পেয়েও গেল। হাতের মুঠোয় চেপে ধরল পারুল, এত শক্ত করে যেন একটুখানি শব্দও না হয়। কচ্ছপের গতিতে বের করে আনলো সেটা। পেটিকোটের ভেতর গুজে নিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল পারুল। এরপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে বাথরুমে গেল। সেখান থেকে বেরিয়েও সৌরভকে ঘুমের ঘোরে দেখে পারুল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এই মুহূর্তে কেউ তাকে দেখলেও সন্দেহ করবে না। প্রায়শই রাতে অস্থির লাগে পারুলের, ঘুম হয় না, শুয়ে বসে শান্তি পাওয়া যায় না। তখন এভাবেই বারান্দা জুড়ে হাঁটাহাঁটি করে সে। আর যদি কেউ দেখে, নিশ্চয়ই তাই ভাববে। তাই মোটেই তাড়াহুড়ো করল না পারুল। খুব ধীর স্থির ভাবে হাঁটতে হাঁটতে নিচতলায় নেমে এলো সে। মুশফিকের ঘরটা সর্বদক্ষিণে, অথচ পেছনের দিক দিয়ে তীব্র সিগারেটের গন্ধ ভেসে আসছে। পারুল তাই ওদিকেই গেল। দরজার বুকে হেলান দিয়ে সিগারেট টানছে মুশফিক। পারুলকে এই রাতে এইভাবে দেখে চমকালো না মোটেই। যেন জানতো পারুল আসবে, তাকে আসতে হবেই। মুচকি হাসলো মুশফিক। প্রত্যুত্তরে পারুল হাসতে পারল না। তড়িঘড়ি মুশফিকের হাতে কিছু একটা দিয়েই ভাগলো। এই নাকি একসময় সাহসী পারুল। মাত্র 6 মাস আগেও কি ভীষণ সাহসে একা একাই এমন রাতে বেরিয়ে গিয়েছিল ওই ঘন বনের ভাঙা মন্দিরের উদ্দেশ্যে। আর আজ হাসলো মুশফিক। কৃতজ্ঞতা বোধ করলো মেয়েটার উপর। শেষমেশ তাকে ভরসা তো করেছে। একটা আশা ছিল মুশফিকের, হয়তো আস্থা করবে। যাক, সে আশায় সে ঘুরে বালি হয়নি। মুঠো খুলে দেখলো মুশফিক, চাঁদ ডুবে গেছে, কিন্তু তার নরম আলো এখনো প্রকৃতিতে। তাতেই বোঝা গেল পিতলের তৈরি এই চাবিটি। বেশ বড়, লম্বা, মোটা। অত বড় মারহাবা সাইজ তালার জন্য এমন চাবি মানানসই। চোখের কাছে নিয়ে ভালো করে দেখার চেষ্টা করতেই সিংহের মাথার মতো কিছু একটা কারুকার্য নজর কাড়ল তার। সত্যি যেন কোনো গুপ্তধনেরই চাবি এটি। মুশফিক মুগ্ধ না হয়ে পারল না আর। রাতটা যেন জমাট বাঁধা রক্তের মতো ঘন হয়ে উঠেছে। চারদিক অস্বাভাবিকভাবে চুপচাপ। এমনই চুপচাপ যা কোনো সাধারণ নীরবতা নয়, বরং যেন অদৃশ্য কারো নিঃশ্বাস ফেলা শব্দ লুকিয়ে থাকে ভেতরে। 3 তলার করিডোরটা ঘুটঘুটে অন্ধকার।
দেয়ালের স্যাঁতসেঁতে রং গলে যেন ধোঁয়াশার মতো দুলছে। মুশফিক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। প্রতিটা ধাপে তার চটি অকারণে শব্দ করতে চাইছে। হাতের তালু ঘামে ভেজা, লোহার রেলিংটা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। উপরে উঠতে করিডোরের মধ্য মাথায় কালো ভারী লোহার দরজাটা চোখে পড়ে। দরজাটা এই মহলে বেমানান। এই দরজার কোনো ইতিহাস কেউ জানে না, তবে একটা কথা সে শুনেছিল জবার কাছ থেকে। ওই ঘরটা খোলা থাকলে বাড়িটা শান্ত থাকে না। কেন? আজ সে কারণটা নিশ্চয়ই খোলা সবে মুশফিকের সামনে। মুশফিক ঢোক গিলল। গলার ভেতরটা শুকিয়ে মরুভূমি। সে এগুতে এগুতে একবার পেছনে ফিরে তাকালো। নিচের তলাটা ধোঁয়াটে অন্ধকারে গিলে গেছে, যেন বলছে, আর নামার উপায় নেই এখন, তোমায় সামনেই এগুতে হবে। দরজার সামনে দাঁড়াতেই বুঝলো ভেতর থেকে হালকা একটা গন্ধ আসছে, ধূপ সুগন্ধির মতো কিছু। কিন্তু তার মনে হলো এর নিচে লুকিয়ে আছে পচা লোহা আর পুরনো রক্ত গন্ধের মতো তীক্ষ্ণ ধাতব একটা গন্ধ। সেটি নাকে ঢুকতেই শরীর কেঁপে উঠল। হাত বাড়িয়ে দরজার রিংটা ধরে আবার হাত সরিয়ে নিতে গিয়েও থেমে গেল সে। ধীরে ধীরে চেপে ধরল ওটা। এত ঠান্ডা, তবু এক ধরনের উষ্ণতা কোথায় যেন। মুশফিকের হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। কচ শব্দে দরজাটা খুলে গেল। ঘরটা যতটা অন্ধকার হওয়ার কথা, তার থেকেও যেন বেশি কালো। মুশফিকের মনে হলো এই অন্ধকার অন্য জগতের আধার। ওতে পা রেখেছে যেই একবার, তার হারানোই শেষ পরিণতি। একবার ভাবলো দৌড়ে পালিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল কিছু আর্তনাদরত বাবা মায়ের কান্না ভেজা চোখ। তাদের সন্তানের লাশটা অন্তত দেখতে চায় তারা, খোঁজ পেতে চায়, জানতে চায় কি এমন হয়েছিল তাদের সঙ্গে। আর সেই প্রশ্নগুলোর উত্তর ওই আধারেই লুকিয়ে। মুশফিককে যে যেতেই হবে। পেছানোর কোনো পথ খোলা নেই। মুশফিক দরজা ঠেলে ভেতরে পা রাখতেই তার মনে হলো পায়ের নিচে যে মেঝেটা রয়েছে সেটা স্থির নেই, কারো বুকের ওপর পা ফেলেছে যেন। প্রতিটা পদক্ষেপে একটা অদৃশ্য শিরশিরে অনুভূতি চামড়া ভেদ করে সোজা হাড় পর্যন্ত গিয়ে আঁচড়ে ধরছে। ঘরটা নিস্তব্ধ, তবু যেন শব্দ করছে, কিছু একটা বলতে চাইছে, যে ভাষা মুশফিকের বোধগম্য নহে। সে হালকা কাপা হাতে সরু আলোর টর্চটা অন করলো। আলো জ্বলার সঙ্গে সঙ্গে বাতাসও যেন গুমড়ে উঠল। আলোটা প্রথমে একটা মোটা ধুলো জমা পর্দায় পড়ল। মখমলের মতো ভারী কাপড়, কিন্তু রংটা বোঝা যায় না। হয়তো একসময় গাঢ় নীল ছিল, এখন ধূসরতার মধ্যে পুরনো দাঁতের মতন কুৎসিত ফ্যাকাশে। দরজা থেকে ভেতরে পা বাড়াতে বোঝা যায় ঘরটা অস্বাভাবিক বড়। মহলের বাকি ঘরগুলোর মতো নয়, এটা যেন ইচ্ছে করে আলাদা রাখা হয়েছে। ছাদের উচ্চতা এতটাই যে আলো উপরে ছুঁতেই পারে না। উপরে কোণে ক্লান্ত ছায়া জমে আছে। মুশফিক টর্চের আলো ঘোরাতেই দেয়াল জোড়া কাঠের কাজ। এত সূক্ষ্ম কারুকার্যে চোখ আটকে থাকে। পুরনো শাল গাছের গাঢ় কাঠ, তার ওপর খোদাই করা লতাপাতা, জ্যামিতিক আকৃতি, আর কিছু চেনা অচেনা প্রতীক, যেমনটা পুরনো তাবিজে দেখা যায়। কাঠের ভেতর থেকে পুরনো তেলের গন্ধ ভেসে উঠছে। ঘরের মাঝখানে রাখা একটা লম্বা ঝুল টেবিল, পুরনো রাজাদের লেখার টেবিলের মতো। টেবিলের চার কোণায় ব্রোঞ্জের তৈরি সিংহের মুখ। মনে হয় কেউ কাছে গেলে দাঁত বের করে গর্জে উঠবে। টেবিলের ওপরে মোমবাতির স্ট্যান্ড, সবই নিভে আছে, কিন্তু শুকনো মোমের আঁচড়ে বোঝা যায় এগুলো সম্প্রতি জ্বলেছে। এর মানে কেউ এখানে ছিল। ঘরের বাঁদিকের দেয়ালে একটা বিরাট আয়না, কিন্তু তাতে নিজের প্রতিবিম্ব দেখা যায় না স্পষ্ট। মুশফিকের মনে হলো আয়নাটা মানুষ দেখায় না, অন্য কিছু দেখায়। সে আলো ফেলতে আয়নাটা এক ঝলক আলো শুষে নিয়ে আবার নিতর হয়ে যায়, যেন তাকিয়ে ছিল তার দিকে।
কিন্তু আলো পড়তেই চোখ ফিরিয়ে নিল। দরজার ঠিক বিপরীতে ভারী কাঠের একটা আলমারি, নিচ থেকে উপরে পুরোপুরি পিতলের কাজ করা। দরজা অদ্ভুত চিহ্ন, বৃত্তের মধ্যে চোখ, চোখের মধ্যে আরেকটা বৃত্ত। মুশফিক প্রথম দেখায় নন্দন তত্ত্ব ভাবলেও পরের মুহূর্তেই বুঝল এটা শুধু সুন্দর না, ইচ্ছাকৃতভাবে তৈরি করা ভয়ঙ্কর সুন্দর। সবচেয়ে অদ্ভুত জিনিস, ঘরের কেন্দ্রে রাখা একটা ভাঙা দোলনা চেয়ার। এটার রহস্য বুঝতে পারল না মুশফিক। ছাদের মাঝখানে একটা বড় ঝাড়বাতি, কিন্তু কাচের পরিবর্তে তাতে ঝুলছে শুকনো ফুলের মালা, কিছু রক্ষা কবচের মতো গোল চারকোনাকৃতির জিনিস। মুশফিক হাত তুলে ছাদের দিকে আলো তুলে ধরে থেমে গেল। বুকের ভেতর ধীরে ধীরে চাপা উত্তেজনা জমছে, ভয়ও করছে, কিন্তু তার থেকেও বেশি একটা ব্যাখ্যাতীত সৌন্দর্য তাকে টেনে নিচ্ছে। গলায় অদ্ভুত এক গাঢ় স্বর জমল মুহূর্তে। এমন ঘর এরা বন্ধ করে রেখেছিল কেন? কোন কোন ঘটনার সাক্ষী এই বন্দি চার দেয়াল? চারদিকে ধুলো ময়লার ছাপ চিহ্নে বোঝা যায় অনেকদিন এখানে কেউ আসেনি। কিন্তু টেবিলের উপর ওই মোমবাতি, তাও যেন প্রকাশ করছে কেউ ছিল। মাথা ঝেড়ে চিন্তাগুলো ঝেড়ে ফেললো আপাতত। সময় হাতে নেই, যে কোনো মুহূর্তে পূর্বাকাশে আলোর রেখা ফুটতে শুরু করবে। তার আগেই তাকে এই কাজ সমাধা করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। চাবিটা দিতে হবে পারুলের হাতে। সৌরবাল চৌধুরী টের পাওয়ার আগেই চাবিটা জায়গায় স্থাপন করতে হবে। মুশফিক ঝড়ের গতিতে তল্লাশি চালাতে শুরু করলো, তবে খেয়াল রাখলো কোথাও যেন ওলটপালট না হয় কিছু। সৌরবাল চৌধুরী পরবর্তীতে এই ঘরে এলেও যেন বুঝতে না পারেন। ঘরের পুরনো কাঠের আলমারিটার পেছনে হাত ঢুকাতেই তার আঙুল ছুঁয়ে গেল কিছু একটা। কাঠের প্যানেলটা ঢিলা, খুব আস্তে সরাতেই দেখা দিল একটা পাতলা কালচে খাতা, একটা ডায়েরি। মুশফিক তড়িঘড়ি পাতা উল্টে দেখল কারো হাতের লেখা, নিশ্চয়ই সৌরবাল চৌধুরীর। ওটাকে শার্টের নিচে প্যান্টের সঙ্গে গুজে নিল সে। তারপর আবার হাত চালালো। জানালার গড়াদের নিচে ধুলো জমা ছিল মোটা স্তরে। আঙুল বোলাতেই ধুলো উড়ে উঠে প্রকাশ পেল কিছু একটা। একটা ছেঁড়া কাফ, শুকিয়ে যাওয়া রক্তে কালচে হয়ে গেছে তার মাঝখানটা। রক্তের দাগ অনেক পুরনো হলো মুশফিক যেন গন্ধটা নাকে পাচ্ছে। তার শরীরটা শিউরে উঠল আচানক। পা ফেললো আবারও। বিছানার নিচে উকি দিয়ে অন্যদিকে ঘুরতেই হাতের আলোটা গিয়ে পড়লো কার্পেটের দিকে। মুশফিক ঝুঁকে কাপড়টা সরাতে একটা চাবি পেয়ে গেল। অদ্ভুত আকার, সাধারণ তালায় এটা ঢোকানো যায় না। নিশ্চয়ই খুব নির্দিষ্ট কিছু খুলবে এটা। চাবিতে লেগে রয়েছে একটি চুল, যেটির দৈর্ঘ্য মেপে বোঝা যায় নারী দেহের চুল। দুটোই পকেটে চালান করে দিল মুশফিক। সব শেষে খুঁজে পেল একটা কাঠের বাক্সের ভেতর মোড়া সাদা কাপড়। স্পর্শ করতেই বোঝা গেল ভেতরে কিছু আছে। কাপড়টা আস্তে খুলতে দেখা দিল একটা কাচের কন্টেনার, স্বচ্ছ কাচের তৈরি। ওটাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো সে। বুঝতে পারল না এটার কাজ কি। এই কন্টেনারে কি কি বা রাখা হয়? সৌরবাল চৌধুরী এটাকেও কেন তার ঘরে রেখেছেন? নাকি শুধু শুধু সন্দেহ করছে মুশফিক? ওটাকে জায়গা মতোই রেখে দিয়ে উঠে দাঁড়ালো সে। ঘামে ভিজে জবজবে শরীর, হাতের তালুতে কপাল মুছল সে। শার্টের ফাঁক দিয়ে বকে ফু দিল। আরেকবার চোখ বুলিয়ে নিল পুরো ঘর জুড়ে। তারপর ধীরে ধীরে আবারও দরজা খুলে বেরিয়ে এলো সে। বাইরে বেরোতেই চমকাতে হলো মুশফিককে। পূব আকাশে সূর্যের রোশনি ইতোমধ্যেই উদয় হয়ে গেছে, অথচ ভেতরটাকে গাঢ় অন্ধকার। সত্যি পুরোই অন্য একটা জগৎ। তরতর করে নিচে নেমে আসে মুশফিক। হাত পা কেমন যে বলহীন, মাথার ভেতরটা ঝিমঝিম করছে, খারাপ লাগছে শরীর। দোতলায় এক মুহূর্ত থমকে দাঁড়ালো সে, পারুলকে যদি পাওয়া যায় এই আশায়। কিন্তু খাকা করিডোর দেখে বেশিক্ষণ দাঁড়ালো না মুশফিক। দ্রুতই নিজের ঘরে চলে এলো। খুবই অস্থির লাগছে তার। ঢকঢক করে অনেকখানি পানি পান করলো একসাথে। তারপর গিয়ে স্থির লাগলো একটু।
পুরো দমে ফ্যান চালিয়ে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল বিছানায়। শোয়ার আগে নামিয়ে রাখলো ডায়েরিটি। ঘুরতে থাকা ফ্যানের দিকে চেয়ে থেকে অনেকগুলি প্রশ্নের জট খোলাতে চেষ্টা করে। আপাতত যে সূত্র পেয়েছে এবং যা দেখে এসেছে তাতে ধারণা করা যায় সৌরভ আল চৌধুরী একজন ছদ্মবেশী মানুষ। তিনি যা দেখান তা তিনি নন। ঝাড়বাতিতে কেউ কেন তাবিজ কবজের মতো জিনিস ঝুলিয়ে রাখবে? এর পেছনের রহস্যটা কি? তিনি কি ভূত প্রেতে বিশ্বাসী? এসব থেকে বাঁচতে অনেকে এগুলো ব্যবহার করে থাকে। তবুও একটা কিন্তু রয়ে যায় প্রশ্নের ভেতর। যদি এসবে বিশ্বাসী হয়েই ব্যবহার করে থাকেন, তবে কেন নির্দিষ্ট ওই ঘরটিতেই ব্যবহার করেছেন? এই বাড়ির আর কোথাও এরকম কিছু তো চোখে পড়েনি। সৌরভ আল চৌধুরীর ওই ঘরে এমন অনেক কিছুই হয়েছে যা সাধারণ জনগণের জন্য ভীতিকর বটে। কেন যেন এইটি বারবার আসছে মাথায়। ওই ঘর এমন অনেক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ওই অন্ধকারে এমন অনেক পথ রয়েছে যা নিয়ে যেতে পারে আলোর দিকে। যে বিশেষ চাবিটি কার্পেটের তলায় লুকোনো ছিল, সেটি কিসের চাবি হতে পারে? কোনো সাধারণ তালার তো নয়। এইরকম চাবি এর আগে কোথাও কখনো দেখেনিও মুশফিক। তাহলে কি এমন হতে পারে না এই চাবিটি কেবলমাত্র একটি নির্দিষ্ট তালার জন্য বিশেষভাবে বানানো হয়েছে? এবার প্রশ্ন ওঠে, সেই বিশেষ তালাটি কোনটি এবং সেটি কোথায় আছে? এই মহলের কোথাও নাকি এর বাইরে কোথাও? চাবির সঙ্গে একটি চুলও পাওয়া গেছে। ওটা যে নারীরই তাতে কোনো সন্দেহ নেই। এর মানে সৌরভ আল চৌধুরীর ওই ঘরে নারী দেহেরও প্রবেশ ছিল। এখন প্রশ্ন ওঠে, সেই নারী কে? এক নাকি একাধিক? এই মহলেরই কেউ নাকি বাইরের কেউ? আর যে কাপড়ের টুকরোটি পাওয়া গেল শুকনো রক্তের দাগে লেপটানো, সেটিই বা কার? ওই রক্তই বা কার? দলা মুঠ করে কে ফেলে রেখেছিল ওখানে? আর যে কন্টেনারটা রেখে এলো ওটাতেই বা কি করা হয়? নাকি বেশি বেশি ভাবছে মুশফিক, সবকিছুকে সন্দেহের চোখে দেখছে। অনেকগুলো প্রশ্ন মাথায় জট পাকিয়ে গেঁথে রইল। ওভাবেই ঘুমিয়ে পড়ল মুশফিক একসময়। ঘুমন্ত অবস্থায় চোখের পাতা তীর তীর করে কাঁপতে লাগলো মুশফিকের। তাতে বোঝা গেল সে কোনো দুঃস্বপ্নে নিজেকে জড়িয়ে ফেলেছে আবারও। সেই ঘুম ভাঙল বিকেলের দিকে। সন্ধে তখন হয় হয় করছে। মুশফিক চোখ মেলে প্রথমে বুঝতেই পারল না, তারপর বুঝতে পেরে ধর্মরিয়ে উঠে বসল। হাত ঘড়িটা তুলে নিল টেবিল থেকে। এতটা সময় কেটে গেছে, পারুল নিশ্চয়ই তার খোঁজে অস্থির হয়ে আছে। শিট! মুশফিক তাড়াহুড়ো করে নামলো। বিছানার পায়ায়ও বাড়ি খেলো একবার, তবু কোনো রকমে শার্টটা পুনরায় গায়ে গলিয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। একগাঁটি কাপড় চোপড় নিয়ে কোথাও একটা যাচ্ছে রুমানা। দুহাতের আজলায় রাখা কাপড়ের জন্য সামনের কাউকে দেখতে পায় না সে। মুশফিকও তাড়াহুড়ো করছিল। দুজনের ধাক্কা লেগে সব কাপড় ছড়িয়ে পড়ল মাটিতে। ইস, দুঃখিত, আমি দুঃখিত ভীষণ, হড়বড় করে বলতে লাগলো সে। রুমানা বিব্রত স্বরে বলল, সমস্যা নেই, আমি করছি ভাইজান। না না, আপনার এতগুলা কাপড় ফেললাম, এগুলো আবার ভাঁজ করতে হবে। তার আগে ধুতে হবে। আম্মা এইসব কাপড় আর পরবেন না, না ধোয়া হলে। কেন? মেঝে তো পরিষ্কার। তবুও আমার সূচিবায়ুর মতো আছে তো। আচ্ছা, বলতে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল মুশফিক। ওই ঘরটা যেভাবে ধুলোয় জর্জরিত হয়ে আছে, তাতে ওখানে আর যেই যাক, আমিনা বেগম জাননি এ ব্যাপারে শতভাগ শিওর সে। আমিনা বেগম গেলে এতক্ষণে ওটাকে ধুয়ে মুছে সাফ সুতরা করে ফেলতেন। এর মানে অন্য কেউ গেছে, আর সেই কেউটা নিশ্চয়ই সৌরভ আল চৌধুরী। কিন্তু সৌরভ আল চৌধুরী বিগত কয়েক মাস ধরে পারুলের সঙ্গে তার ঘরে থাকছেন, এমনটাই কাকলির কাছ থেকে জেনেছে সে। তাহলে আর কে যেতে পারে? নাকি রাতের আধারে সেই গিয়েছেন? মুশফিক অন্যমনস্কভাবে দোতলায় উঠল। করিডোর ফাঁকা, কোথাও কেউ নেই। আসার আগে পকেটে হাত ঢুকিয়ে নিল। মনে পড়ল দরজার ওই চাবিটা আনা হয়নি। পরক্ষণে আবারও ছুটে নিজের ঘরে এলো সে। চাবিটা নিয়ে দৌড়ে উঠল দোতলায়। রোমানা তখনও কাপড়গুলো মেঝে থেকে উঠিয়ে একটা বালতিতে ভরছে।
সে আর চোখে কেবল এই ছোটাছুটি দেখলো নীরবে। পারুলের ঘরের দরজাটা ভিড়িয়ে রাখা, আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে সে। মুশফিক কিছু না বলেই ঢুকে পড়ল। তাকে দেখে স্তব্ধ বনে গেল পারুল। পর মুহূর্তে উঠে দাঁড়ালো, গলার স্বর কঠিন করে বলল, আপনি এখানে, আমার ঘরে? মুশফিক দরজা ভিড়িয়ে দিল। পারুলের সামনে এগিয়ে এসে তাকে 3 তলার ওই ঘরের চাবিটা ফিরিয়ে দিতে দিতে বলল, আমি দুঃখিত, সারা রাত জেগেছিলাম, তার ওপর এত পেরেশানি। কখন ঘুমিয়ে পড়েছি আর কতক্ষণ ঘুমাচ্ছি কোনো হুঁশ ছিল না। আপনি জানেন আমি কতটা ঘাবড়েছিলাম সারাটা দিন। আমি ভেবেছি। বলেই থেমে গেল পারুল। চোখে মুখের উদ্বিগ্নতা সরে গিয়ে জায়গা করলো একরাশ ভয়। তাই দেখে মুচকি হাসে মুশফিক, নিজেও স্থির হয়ে আসে। আলমারির গায়ে হেলান দিয়ে বলে, কি ভেবেছিলেন, আমার কোনো ক্ষতি হয়ে গেল কি না? পারুল জবাব দিল না। চুপ করে চেয়ে রইল মুশফিকের দুষ্টু চোখের তারায়। মুশফিক বলল, অত হালকাভাবে নিয়েন না আমাকে। আমি মুশফিকুর রহমান, কাউকে ডরাই না। আচ্ছা, না ডরালেই ভালো। দেখে সরুন, চাবিটা রাখি আগে। মুশফিক সরে দাঁড়ালো। পারুল ঠিক আগের জায়গায় চাবিটা রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুশফিক বলল, আপনার উনি কোথায়? কটাক্ষ করে বলল নাকি স্বাভাবিকভাবে? বুঝতে না পেরে বোতামকে উত্তরটা জানালো পারুল। সকাল হতেই বাইরে গেছে, এখনো ফেরেনি। আচ্ছা, তাহলে এখনই সময় আপনাকে বলার। আবার কি? কি কি পেয়েছে ওই ঘরে তা জানতে আপনার কৌতূহল হচ্ছে না? হচ্ছে বই কি, সে কখন থেকে অস্থির অস্থির করছে পারুল। রাতে পরে আর ঘুমও হয়নি। ভোরের দিকে বেশ কয়েকবার করিডোরও পায়চারি করেছে সে। কান খাড়া করে রেখেছে, অবচেতন মনে ভেবেছে, এই বুঝি কোনো একটা চিৎকার শুনতে পায় 3 তলা থেকে। সকালের পর থেকে পাগলের মতো খুঁজেছে মুশফিককে। বারবার বাইরে বেরিয়েছে, নিচতলায় নেমেছে, কিন্তু দরজার কাছে গিয়েও একবার দেখার সাহস পায়নি। পাছে কেউ দেখে ফেলে কি না কি ভাবে, তাই চিন্তা করে কাউকে জিজ্ঞেস করারও সাহস পায়নি। কিন্তু এইসব কিছুই প্রকাশ করতে চায় না সে, বিশেষ করে মুশফিকের সামনে তো নয়ই। এই মহলে কোন রহস্য আস্তানা গেড়েছে জানে না পারুল। একসময় জানতে ইচ্ছে করত, এখন তাও করে না। বরং সবসময় একটা ভয় ভয় করে, এই বুঝি খুব খারাপ কিছু হলো। মুশফিক যেন বুঝে নিল পারুলের না বলা কথাগুলি। হয়তো সত্যিই মানুষের চোখ অনেক কথা বলে। সে বলল, আপনি চিন্তা করবেন না। আপনার ক্ষতি হোক এরকম কোনো কিছুতেই আমি আপনাকে জড়াবো না। কিন্তু আপনার সাহায্য আমার একান্ত কাম্য। তাই বুদ্ধি বা তথ্য দিয়ে হলো যতটা পারেন আমাকে সাহায্য করুন। আমি কৃতজ্ঞ থাকব। এইখানে আমার আপনার কারো কোনো দায় নেই, কিন্তু কতগুলি অসহায় অভাগা বাবা মায়ের কাছে আমার দায় আছে। আর সেই দায়ের থেকে আমি এত দূর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারুল শীতল গলায় বলল, আমি তেমন কিছুই জানি না, তবু চেষ্টা করব। কিন্তু তার জন্য আগে আমি জানতে চাই, আমার স্বামী কি সত্যি এসবে জড়িত? এটা দেখুন। পকেট থেকে চাবিটা বের করলো মুশফিক, এগিয়ে দিল পারুলের দিকে। পারুল ভ্রু কুঁচকে চাবিটা দেখছে, নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। কিছু একটা ভাবছে সে। আচ্ছা, সে কি চাবিটা চিনতে পেরেছে? মুশফিক বলল, আপনি চিনেন নাকি? পারুল দুদিকে মাথা নাড়ালো। না, এর আগে কোনোদিন দেখিনি। তবে কিরকম অদ্ভুত চাবিটা, সাধারণ তালার না। হুম, এইটুকু আমিও বুঝতে পেরেছি। তবে কিসের সেটা অনুমানও করতে পারছি না। পেলেন কোথায়? ওই ঘরের কার্পেটের নিচে। গুরুত্বপূর্ণ হলে তো কার্পেটের নিচে না রেখে আরো গোপন কোথাও রাখতো। অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলি সবচেয়ে সহজ জায়গায় রাখা হয়। আবার আপনি যেটা বলেছেন সেটাও ফেলে দেওয়া যায় না একেবারে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, ওই ঘরে সে ছাড়া আর কারোরই যাওয়ার অনুমতি নেই। ধরে নেই তার মা আর তার স্ত্রী। আমি কখনো যেতে পারিনি। শুধরে দিল পারুল। হতে পারে কাকুলি বুবু গিয়েছেন, কিন্তু আমার সুযোগ হয়নি। আচ্ছা, কিন্তু তার কাছের মানুষ ছাড়া আর কেউই নিশ্চয় ওই ঘরে যেতে পারে না। আর গেলেও তখন যায় যখন তিনি রুমে থাকেন। তিনি না থাকলে তো তালাই দিয়ে রাখেন সব সময়। অর্থাৎ এমনও হতে পারে তিনি জানেন তার এই ঘর থেকে এই চাবি কেউই নিয়ে যাবে। সুতরাং এত গোপনে রেখে লাভ কি? তার চেয়ে হাতের কাছেই থাকুক, যখন লাগলো ব্যবহার করলেন। একদণ্ডভাবে পারুল। মুশফিকের যুক্তিকে টলাতে না পেরে চুপ করেই রইল। মুশফিক বলল, ওটা তো ঘর না, একটা আলাদাই দুনিয়া। বাইরের পৃথিবীর সাথে তার কোনো সংযোগ নেই।
কি গাঢ় অন্ধকার, আপনি ভাবতেই পারবেন না। তবে রুচি আছে আপনার স্বামীর, এটা মানতেই হবে। কি সুন্দর করে সাজানো সবকিছু। কাঠের কারুকাজ যে এত সুন্দর হতে পারে তা ওই ঘর না দেখলে আমি বুঝতেই পারতাম না। তবে তবে কি? না কিছু না বলে কথাটা চেপে গেল মুশফিক। ওই ঝাড়বাতিটার কথাটা না বললেই ভালো হয়। মেয়ে মানুষেরা হচ্ছে নরম হৃদয়ের, তারা শয়তানি শক্তিতে বিশ্বাস স্থাপন করে সহজে। ওগুলোর কথা শুনলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে হৃদয়ে, তাতে পারুলের ক্ষতি বই ভালো কিছু হবে না। পকেট হাতড়ে চুলটাকে বের করে আনলো মুশফিক, পারুলের হাতে দিয়ে বলল, এই চুলটা আপনার না, তাতে শতভাগ নিশ্চিত আমি। কাকলিয়া পারো না, তার চুল কোঁকড়ানো, তাহলে আর কার হতে পারে বলে মনে করেন আপনি? দেখুন তো ভালো করে, কিছু বোঝেন কিনা। পারুল ভালো করে দেখলো, দেখতে দেখতে চোখ কপালে উঠে গেল তার। কিছু কথা কানে এসে ধাক্কা দিচ্ছে, মনে পড়ে যাচ্ছে। একদিন গল্পে গল্পে জবাই বলেছিলেন কাকলিকে, চুলের দিক দিয়ে আমাদের ঝর্ণা কিন্তু এগিয়েছিল রে কাকলি। কি ঘন চুল, কি বড়, পিঠের থেকেও কতটা নিচে নামানো, আর একদম সোজা, যাকে বলে এক কথায় রেশমি চুল, তবে মোটা মোটা। আমি তখন বেনি গেঁথে দিতাম, তখন হাঁপিয়ে উঠতাম, বাপ রে, এত চুল যত্নে রাখা যায়। পারুল অস্থির কণ্ঠে বলল, ঝর্ণাপার চুল এটা, এত বড়, এত সোজা তারই। আপনি শিওর পারুল? ভ্রুজোড়া কুঁচকে গেল মুশফিকের। পারুল দ্বিধা ভরা গলায় ঘাড় কাত করলো, 70% শিওর, বাকিটা জানি না। আচ্ছা, এই বলার আগে দরজায় চোখ পড়ল মুশফিকের। সঙ্গে সঙ্গে হাসি মুখে বলে উঠল, নিজের যত্ন রাখবেন, এই সময় এসে এত চিন্তা করলে চলে? একজন ডাক্তার হিসেবে আপনার এসব অনিয়ম কিন্তু আমি মানব না। হঠাৎ করে তার এসব কথার মানে বুঝতে না পেরে হতবাক হয়ে পড়ল পারুল। সেই সঙ্গে পেছন ফিরে তাকালো সে। সৌরভকে ওদের দুজনের দিকে হামক করে তাকিয়ে থাকতে দেখে প্রচন্ড ঘাবড়ালো পারুল। মনে হলো মাথার ওপর বিশাল ফাড়া ঝুলছে। আরে ভাইয়া, আসুন না ভেতরে, আপনার স্ত্রীকে উপদেশ দিচ্ছিলাম। সে কিন্তু নিয়ম করে ভিটামিন ট্যাবলেটগুলোও নিচ্ছে না। আপনি স্বামী হিসেবে এসব চোখে চোখে রাখবেন না। ঠিক আছে, আমি চলি তাহলে। আর হ্যাঁ, আপনাকে যেভাবে বললাম সেভাবেই নিয়মগুলা মেনে চলিয়েন। এই সময়ে জ্বর জড়িয়ে আসা কিন্তু ভালো না। মুশফিক বেরিয়ে যেতেই পারুলের মনে হলো সে মাথা ঘুরে এখনই পড়ে যাবে। এতটা ভয় কেন পাচ্ছে কে জানে। আচ্ছা, সৌরভ কিছু বুঝতে পারেনি তো? সৌরভ এক হাতে পারুলকে আঁকড়ে ধরতেই বিস্মিত কণ্ঠে বললেন, এ কি, তুমি কাঁপছো কেন পারু? শরীর খারাপ লাগছে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।